বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের স্পিকিং পার্ট 3 এর সেকেন্ড ক্লাস। আমরা এর আগে আহ, গতকালকে বলেছিলাম যে পার্ট 1 এবং পার্ট 2 এটা শুধুমাত্র মোনো স্পিকার বা আপনি একাই কথা বলবেন, আর টিচার শুধু গদবাঁধা আপনাকে প্রশ্ন করে যাবে। আপনি সঠিক আনসার দেন, ভুল আনসার দেন, ভালো কথা বলেন, খারাপ কথা বলেন, টিচার আপনাকে কিচ্ছু বলবে না। ভিডিওটা সবাই কাইন্ডলি অফ রাখেন। আর পার্ট 3-তে এসে টিচার আপনার সাথে কথা বলবে, ডিসকাশন, কথোপকথন, আমাদের দেশে বলে না সংলাপ। সংলাপ করতে চায়, জোর করে কথা বলতে চায়, সংলাপের জন্য তারা আন্দোলন করে, সংলাপের জন্য কত কিছু হয়। আহ, সব সরকারের আমলেই এরকম আমরা দেখে আসছি। সো এটাকে বলা হয় ডিসকাশন অথবা সংলাপ। সংলাপ কখনো একা একা হয় না, সংলাপ উভয় পক্ষ থেকেই কথাবার্তা হতে হয়। সো স্পিকিং পার্ট 3 এটা সম্পূর্ণরূপে একটা সংলাপ, কিন্তু পার্ট 1 পার্ট 2 এটা হচ্ছে জাস্ট আনসার। পার্ট 1 হচ্ছে আপনাকে প্রশ্ন করবে, শুধু আপনি উত্তর দিবেন, টিচার একটা কথাও স্ক্রিপ্টের বাইরে করবে না। আর পার্ট 2-তে আপনি একজন সাংবাদিকের মতো আপনি একটা কিছু ডিসক্রাইব করবেন নিজের মতো করে। পার্ট 1 হচ্ছে সম্পূর্ণ নিজের কথা, পার্ট 3-তে হচ্ছে আপনার মতে অন্যরা কি করে, এরকম। আর কালকে বলেছিলাম যে পার্ট 3-তে এসে গ্রামার স্ট্রাকচার, অ্যাডভান্স গ্রামার, এগুলোর চেয়ে বেশি ফোকাস করতে হবে কত বেশি কথা বললেন তার উপর। মনে রাখবেন চৌধুরী সাহেব, আপনি যদি পরীক্ষার হলে টিচারের চেয়ে বেশি কথা বলেন তাহলে আপনার পরীক্ষা ভালো হয়েছে, পরীক্ষার হলেই ধরে নেবেন আপনার পরীক্ষা ভালো হয়েছে। কিন্তু আপনার চেয়ে যদি টিচার বেশি কথা বলে আর বারবার আপনাকে খোঁচায় খোঁচায় কথা বের করতে হয়, এরপর বলেন এরপর বলেন, এক্সাম্পল বলেন, এই বলেন সেই বলেন, তাহলে ধরে নেবেন যে পরীক্ষা আপনার খারাপ হচ্ছে। এই জন্য গ্রামার টুকটাক ভুল যাইতেই পারে, আপনার এগুলো নিয়ে চিন্তার কারণ নাই। আপনি আপনার মতো করে কথা বলে যাবেন, সহজ ভাষায় হোক, সরি, সহজ ভোকাবুলারি হোক, কঠিন ভোকাবুলারি হোক। দেখেন ফ্লুয়েন্সিতে কিন্তু ভোকাবুলারি দেখা হয় না। ফ্লুয়েন্সিতে যে 25% মার্কস, এখানে কি ভোকাবুলারি দেখা হয়? এখানে কি গ্রামার দেখা হয়? এখানে হচ্ছে কত সাবলীল ভাবে আপনি একটানা কথা বলতে পারলেন, এটাকে বলা হয় ফ্লুয়েন্সি। ওকে, আমরা বলেছিলাম যে দুইটা লেভেলের কোশ্চেন, একটা হচ্ছে কিউ কার্ড আর একটা হচ্ছে ডিসকাশন বেসড কোশ্চেন। কিউ কার্ড রিলেটেড যা পার্ট 2-তে যে কিউ কার্ড আসছে ওইটা নিয়েই আপনার হচ্ছে পার্ট 3-তে আপনাকে হচ্ছে কথা বলবে। এটা নিয়ে আপনার কোনো চিন্তা নাই, প্রশ্নের আনসার সেই দিবে। আর স্পিকিং পরীক্ষার সময় কোনোভাবেই আপনি সময় দেখতে পারবেন না, এটা আপনার হাতে না। আপনার হাতে কোনো ঘড়িও থাকবে না, কোনো মানে ওয়ালে কোনো ঘড়ি লটকানো থাকবে সেটা দেখতে পারবেন, ব্যাপারটা এরকমও না। সো সময় নিয়ে আপনার চিন্তা নেই, আপনি আপনার মতো কথা বলতেই থাকবেন বলতেই থাকবেন। যেমনটা নাকি গতকালকে বলেছিলাম যে কিভাবে আমাদের কথাকে বাড়াবো, যে প্রথমে আমরা প্রশ্নটাকেই হচ্ছে প্যারাফ্রেজ করে ফেলবো। তো প্রশ্নটাকেই আমরা যখন প্যারাফ্রেজ করব তখন দেখা যাবে যে আমাদের দুই এক লাইন প্রশ্ন থেকেই চলে আসছে। এক্সটেন্ড ইওর আনসার, প্যারাফ্রেজ দ্য কোশ্চেন, এই কোশ্চেনটাকে আবার বলবো। ও আচ্ছা, এই ব্যাপারে এইটা তো আমি অনেক আগে এরকম অনেক কিছু করতাম, তাহলে কি কি করে যায় তাহলে বলতেছি, এরকম। সো প্রশ্নটাকেই প্যারাফ্রেজ প্লাস লিঙ্কিং ওয়ার্ড। আর লিঙ্কিং ওয়ার্ড যখন ইউজ করবেন না ভাই, তখন দেখবেন অনেক কথা বলা যায়, ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, ফার্দার মোর, বিসাইডস, অন টপ অফ দ্যাট, এরকম। এই 1 নম্বর টপিক ট্রিক্সটা কি, যে আপনার প্যারাফ্রেজ কোশ্চেনটা কি প্যারাফ্রেজ করবেন, নাম্বার 1। টেকনিক নাম্বার 2 হচ্ছে এক্সপ্লেইন হোয়াই, কারণ দর্শাবেন। ধরেন সেটা মানে হচ্ছে আপনার রিয়েল লাইফে হোক বা কোনো একটা আইডিয়া থেকে হোক, যেভাবেই হোক না কেন আপনি কারণ দর্শাবেন, ট্রাই করবেন আর কি যে কারণ বলার। এরপর হচ্ছে টেকনিক নাম্বার 3, রিয়েল লাইফ অর ফেক কোনো এক্সাম্পল। ওকে, এটাই জানতে চাইছেন আপনার হলো
রাকিবুল ভাই 3 নাম্বার বোঝেন নাই, এটা গতকালকে বলেন নাই কেন? ভাইয়া লাস্ট ক্লাস থার্ড পয়েন্ট বুঝতে পারিনি, কুড ইউ প্লিজ এক্সপ্লেইন দ্যাট? এই থার্ড পয়েন্ট, রিয়েল লাইফ অর ফেক কোনো এক্সাম্পল, ওকে? আপনি আপনার লাইফে ঘটুক বা না ঘটুক একটা এক্সাম্পল দিবেন। রিয়েল লাইফ অর ফেক কোনো এক্সাম্পল, সেটা আপনার জীবনে সত্যিকার অর্থে ঘটে থাকুক বা না থাকুক, আপনি এখান থেকে হচ্ছে নিজের মতো করে বলবেন। এটা দেখেন, আপনি যদি ফেক এক্সাম্পল দেন অথবা সত্যিকার কোনো এক্সাম্পল দিতে পারেন বা ট্রাই করেন, সেটা আপনার বলছি যে পার্ট 3-তে এসে আপনার গ্রামার নিয়ে চিন্তা করতে হবে না, ভোকাবুলারি নিয়ে চিন্তা করতে হবে না, নিজের মতো করে কথা বলে যাবেন। ওকে? তাহলে ইনশাল্লাহ আপনার কথা বলায় কখনো থামবেন না। তো টেকনিক নাম্বার 4, মেক কনসেশন, মানে দুই দিকের কথাই বলতে হবে। জিজ্ঞেস করছে পজিটিভ সাইড, আপনি নেগেটিভ সাইডও বলবেন। মানে পজিটিভ সাইড জিজ্ঞেস করছে, পজিটিভ কথা বলবেন তো বলবেন, সাথে 2-4টা নেগেটিভ কথাও বলবেন। ওকে ভাই, রেকর্ড ক্লাস দেওয়া হয়েছে না গ্রুপে? রেকর্ড ক্লাস গ্রুপে দেওয়া হয়েছে না? খুব বেশি মুমতাহিনা চৌধুরী, আহ, খুব 2-1 বার ইউজ করা যেতে পারে, বাট এক কথা বারবার যদি রিপিট করেন ওটা হচ্ছে আসলে মাধুর্যতা হারাবে। ওকে? সোনিয়া হাসান, না ভাই দেন নাই, এটা কোনো কথা বললেন? জি, দেয়া হয়েছে, গ্রুপে ক্লাস রেকর্ড দেয়া হয়েছে। গ্রুপে ক্লাস রেকর্ড দেওয়া হয়েছে, আপনি একটু কাইন্ডলি আবার একটু দেখেন। জি, গ্রুপে দেওয়া হয়েছে, কনফার্ম। 100% দেওয়া হয়েছে, আপনি কেন না করতেছেন? ওকে, আমি ক্লাস শেষে এগুলো নিয়ে কথা বলবো, হ্যাঁ? আপনাকে আমি গ্রুপ গ্রুপে আমি দেখাই দিতে পারবো হোয়াটসঅ্যাপে যে কোথায় আছে। একটু 2-1টা আগের মেসেজে যান, পেয়ে যাবেন। ওকে, তাহলে দেখেন, আমরা সেকেন্ডারি লেভেলে সাতটা সাতটা টাইপসের কোশ্চেন হয়ে থাকে। গতকালকে বলেছিলাম যে সেকেন্ডারি লেভেলে 7টা টাইপসের কোশ্চেন হয়ে থাকে। তো আমরা বিসমিল্লাহ বলে শুরু করি। সবাই একটু নতুন পেজে যান, আপনার খাতা কলম নিয়ে নতুন একটা পেজে যান, নতুন একটা পেজে যে লেখেন, নতুন একটা পেজে যে লেখেন। নতুন একটা পেজে যে লেখেন যে 7 টাইপস এক্সপ্লানেটরি কোশ্চেন্স। ওকে? 7 টাইপস এক্সপ্লানেটরি কোশ্চেন্স। 1 নম্বর হচ্ছে কম্প্যারিজন অ্যান্ড কন্ট্রাস্ট।
সবাই একটু লেখেন। ওকে, এক নম্বর হচ্ছে কম্প্যারিজন অ্যান্ড কন্ট্রাস্ট। সো কম্প্যারিজন মানে কম্পেয়ার, তুলনা। তুলনা কিসের মধ্যে কিসের তুলনা? একটা হচ্ছে টাইম, বয়স, সময়, বিভিন্ন প্রোডাক্ট, বিভিন্ন হচ্ছে বিষয়াদির সাথে বিভিন্ন বিষয়ের তুলনা। সো যেমন গতকালকে উদাহরণটা দিলাম যে টেকনোলজি, টেকনোলজিতে 10 বছর আগে কেমন ছিল আর 10 বছর পরে কেমন হতে পারে। সো দেখেন একই প্রশ্নের মধ্যে দুইটা টেন্স। তো 10 বছর আগে কেমন ছিল, এটা হচ্ছে পাস্ট টেন্স। বর্তমানে কেমন, টেকনোলজির সিচুয়েশনটা কেমন, এটা হচ্ছে প্রেজেন্ট। আর 10 বছর পরে কেমন হবে, এটা হচ্ছে ফিউচার। সো এই যে মিক্সচার অফ টেন্স, আপনাদেরকে গ্রামারের ক্লাসে বলেছিলাম এই যে 12টা যে টেন্স আছে, এই টেন্সগুলা ধরেন একই সেন্টেন্সের মধ্যে পাস্ট, একই সেন্টেন্সের মধ্যে ফিউচার। সো উইদিন ন্যানো সেকেন্ডের মধ্যে আপনাকে এই টেন্সগুলো পরিবর্তন করে ফেলতে হবে। অতীতের কথা বুঝালে পাস্ট টেন্স হবে, আর ভবিষ্যতের কথা বুঝালে ফিউচার টেন্স হবে। তো আমরা এটার এক্সাম্পল দেখি, যে আপনার এই যে কম্পেয়ার, যে করে কম্প্যারিজন, এটার আমরা এক্সাম্পল দেখি। তো ধরেন দুইটা সময়ের মধ্যে কম্পেয়ার, যে এই যে স্কুলে কখন আপনার ম্যাথ শেখা উচিত, অথবা সেকেন্ডারি ল্যাঙ্গুয়েজ বা হচ্ছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ যেটা, এটা কখন শেখা উচিত। লেখেন, আগে খাতা কলমে লেখেন। আর এই যে 7টা টাইপস, প্রত্যেকটা টাইপসের মধ্যে আহ, হচ্ছে কিছু লিঙ্কিং ওয়ার্ড রয়েছে। যেমন ধরেন যে কম্প্যারিজন অ্যান্ড কন্ট্রাস্ট, টক অ্যাবাউট ডিফারেন্স অর সিমিলারিটিস। কে যেন বলেছিলেন যে লাল কালারটা অ্যাভয়েড করতে। ওকে, দেখেন, এটা হচ্ছে সময় এবং বয়স, বিভিন্ন প্রোডাক্টের মধ্যে ডিফারেন্স বা পার্থক্য, এবং তাদের মধ্যে কি কি সিমিলারিটিস আছে, কি কি মিল রয়েছে, এই মিলগুলো নিয়ে কথা বলা। পাস্ট ফিউচার, পাস্ট প্রেজেন্ট, প্রেজেন্ট ফিউচার। সো এই এই ধরনের যে কোনো কেউ মানে কোশ্চেন করুক না কেন, আমরা এই লিঙ্কিং ওয়ার্ডগুলো অবশ্যই ইউজ করব। আমি বলেছিলাম এর আগের ক্লাসে যে লিঙ্কিং ওয়ার্ড ইউজ করলেই আপনি ইনশাল্লাহ 0.5 ব্যান্ড স্কোর বেশি পাবেন, শুধুমাত্র লিঙ্কিং ওয়ার্ডের জন্য। কারণ লিঙ্কিং ওয়ার্ড পুরো কথার গতিকে বোঝানো হয়, যে আপনি কি একই টাইপসের কথা বলবেন নাকি বিপরীত ধর্মী কথা বলবেন। আপনার এক কথার পর আর এক কথার কতটুকু গতি, সঙ্গতি বা অসঙ্গতি প্রকাশ পায় এই লিঙ্কিং ওয়ার্ডের মাধ্যমে। যেমন ইটস অবভিয়াস দ্যাট, অথবা ইটস সার্টেনলি ইজ দ্যাট, অ্যানাদার থিং হুই শুড বি ফোকাসড। কারণ একটা কথার বলে অ্যাডিশনালি, ফার্দার মোর, বিসাইডস, এগুলোর পাশাপাশি এই কথাটাও বলতে পারেন, অ্যানাদার থিং হুইচ শুড বি ফোকাসড। আমাদের আগের ব্যাচের এক স্টুডেন্ট, তিনি কানাডায় আসতেছেন। তো মেসেজ দিছেন যে উনি কি জিটি বই সহ আসবেন, জিটি বই ছাড়া আসবেন। কারণ আপনি এই দেশে যখন ওয়ার্ক পারমিট নিয়ে আসবেন, অথবা আপনি স্টুডেন্ট ভিসা আসবেন, পরবর্তীতে পিআর পাওয়ার জন্য আবার আইএলটিএস দেয়া লাগে সবার। এই জন্য কানাডারও অনেক স্টুডেন্ট আছেন, সরি মানে কানাডাতে বর্তমান অবস্থান করতেছেন,
আমাদের এখানে কোচিং করেন বা কোর্স করেন। আহ, এবং আমাদের আপু তিনি আগে আমাদের কোর্স করেছিলেন। আহ, উনি 18 তারিখে আসবেন ইনশাল্লাহ। তো বই টইগুলা সব ঠিকঠাক মতো রাখেন আর আইএলটিএসটা ভালো মতো পড়েন। তো যে যে দেশে যেতে চান না কেন, আবার পিআর পাওয়ার সময় আপনার এই আইএলটিএসটা আবার দিতে হবে। তো তখন আপনার এই ক্যামব্রিজের বইগুলো হেল্প করবে। আপনি ধরেন রিয়েল লাইফে যত ভালো পারেন না কেন, একটু আইএলটিএস এর সিস্টেমগুলো ফোকাস করতে হবে ক্যামব্রিজের বইগুলো থেকেই। দেখেন তাহলে এই লিঙ্কিং ওয়ার্ডগুলো একটু ভালো মতো মাথায় রাখবেন যে ইটস রিয়েলি এ ট্রিকি অন, আই ডিডন্ট থিঙ্ক ইট বিফোর বাট ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ। যে লিঙ্কিং ওয়ার্ডগুলো ইউজ করবেন ট্রাই করবেন একবারের বেশি ইউজ না করা, একবার কি দুইবার ম্যাক্সিমাম। এরপর হচ্ছে দেখেন, আই উড লাইক টু এক্সপ্রেস মাই বায়াসড ওপিনিয়ন ইজ দ্যাট, এর মানে হচ্ছে আই থিঙ্ক। এগুলো অলরেডি আমাদের আলোচনা হয়ে গেছে পার্ট 1-এ। এগুলো জাস্ট রিপিটেশন, যে যদি পার্ট 1-এ কিছু মিস হয় তাহলে পার্ট 3-তে এসে বলেন। মোট কথা আপনাকে এগুলা ইউজ করতেই হবে। তারপরে ওয়েল আই থিঙ্ক দ্যাটস এ রিয়েলি ইন্টারেস্টিং কোশ্চেন বাট আই নেভার থট অ্যাবাউট ইট বিফোর, আই গেস আই উড হ্যাভ টু সে দ্যাট আই এগ্রি। সো শুধু আই এগ্রি না বলে কতটুকু কথা আপনি এক্সট্রা বললেন। তো এই সবগুলো যদি ইউজ করেন লিঙ্কিং ওয়ার্ড গুলো, আপনার আনসার কেন বড় হবে না? অবশ্যই ইনশাল্লাহ আপনার আনসার গুলো বড় হবে। ওয়েল লেট মি ক্লারিফাই দ্যাট বাই পয়েন্টিং আউট অ্যানাদার ওয়ে টু পুট ইট ইজ। সেইগুলো একটু ভালো মতো মুখস্থ রাখেন যাতে পরীক্ষার হলে ঠিকঠাক মতো বলা যায়। এখন নতুন একটা পেজে যান, নতুন একটা পেজে যে এই এক্সাম্পলটা লেখেন। কম কম্পেয়ার করার জন্য, কম্প্যারিজন করার জন্য, কন্ট্রাস্ট করার জন্য অবশ্যই আপনার কম্পারেটিভ ডিগ্রিটাই দরকার। যেমন ডু ইউ থিঙ্ক প্রাইমারি স্কুল চিলড্রেন শুড লার্ন এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অর শুড দে ওয়েট আনটিল সেকেন্ডারি স্কুল? সো এটা হচ্ছে আপনার কম্পারেটিভ ডিগ্রি, যে ডু ইউ থিঙ্ক প্রাইমারি স্কুল চিলড্রেন শুড লার্ন এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, প্রাইমারি স্কুল চিলড্রেনদের বা যারা প্রাইমারিতে পড়াশোনা করে তাদের কি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ শেখা উচিত কিনা? তো সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কোনটা? সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হচ্ছে মাতৃভাষার বাইরে মানুষ যে ভাষায় শিখুক না কেন সেটা হচ্ছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। যেমন আমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হবে বাংলা। আপনি মানে ইংলিশের নৌকা হন, জাহাজ হন, স্টিমার হন, আর আহ, ইংলিশের এরোপ্লেন হন, আপনার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ কখনই আর ইংলিশ হওয়া সম্ভব না। আপনার অবশ্যই ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বাংলা। আহ, এবং আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ আপনি সেকেন্ড যে কোনো ভাষা শেখেন, আপনি আরবি ভাষা যদি পরের ভাষা শেখেন তো এটা হচ্ছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। যদি আপনি আম, হচ্ছে ইংলিশ শেখেন তো ইংলিশ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, যদি ফ্রেঞ্চ শেখেন ফ্রেঞ্চ হচ্ছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, চাইনিজ শেখেন চাইনিজ হচ্ছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। ওকে, সো এখানে সেটাই বলেছে প্রাইমারি স্কুল বাচ্চাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ শেখা উচিত নাকি তাদেরকে ওয়েট করা উচিত সেকেন্ডারি স্কুল পর্যন্ত, মানে হচ্ছে তাদেরকে হাই স্কুল পর্যন্ত ওয়েট করা উচিত নাকি প্রাইমারি স্কুলে থাকতেই শেখা উচিত? তো সব একটু আনসারগুলো লিখে নেন, আগে লেখেন। কয়েকদিন ধরে একটা প্রশ্ন পাচ্ছি যে ভাই আমার হচ্ছে 8 তারিখ পরীক্ষা, আমার 7 তারিখ পরীক্ষা, আমার 15 তারিখ পরীক্ষা, আমাকে কিছু সাজেশন দেন। তো ভাই সাজেশন এই যে আমরা যে এই এতগুলো করে ক্লাস নিচ্ছি এগুলা কি সাজেশন না? এগুলাই তো সাজেশন। এগুলাই তো আপনার, আমি বলি যে পার্ট 1-এর 10টা কোশ্চেন, পার্ট 1-এর 40টা কোশ্চেন, 60 কোশ্চেন জাস্ট রিডিং পড়া, পার্ট 2-এর 9টা কিউ কার্ড। সো এগুলাই তো আমাদের কাছে সাজেশন। তো সাজেশন বলতে কিছু নাই, কিন্তু এগুলা দিয়ে শুরু করতে বলি। ওকে, তো লেখেন প্রাইমারি স্কুলে শেখা উচিত নাকি সেকেন্ডারি স্কুলে শেখা উচিত। সো এটা তো পার্ট 3-এর কোশ্চেন, এটা তো আমরা একটু পেঁচাবো ঘটনা, একটু পেঁচাবো, একটু এক্সট্রা কথা বলবো, একটু ডিসক্রাইব করব। আনসার, ইটস অবভিয়াস দ্যাট দ্য আর্লিয়ার চিলড্রেন স্টার্ট এ ল্যাঙ্গুয়েজ দ্য আর্লিয়ার ইট বিকামস ইন লেটার লাইফ।
এটা সুস্পষ্ট যে যত তাড়াতাড়ি একটা বাচ্চা ভাষা শেখা শুরু করবে, তত তাড়াতাড়ি এটা পরবর্তীতে তার জীবনে প্রয়োগ করা বা তার জীবনে আসাটা ইজি হবে। However, some parents might think that subjects like math are more important. Subjects হচ্ছে এখানে এখানে সাবজেক্ট, এখানে মূল কথা। লাইক ম্যাথ এটা হচ্ছে এক্সাম্পল। সো সাবজেক্টস আর মোর ইম্পর্টেন্ট, লাইক ম্যাথ এটা হচ্ছে উদাহরণস্বরূপ, হচ্ছে গণিত বা ম্যাথমেটিক্স, আর মোর ইম্পর্টেন্ট দেন ল্যাঙ্গুয়েজেস এট প্রাইমারি লেভেল। সো প্রাইমারি লেভেলে আপনার এই যে এইটাই বেশি ইম্পর্টেন্ট কে মনে করে? সাম প্যারেন্টস। They may also think that a foreign language is less important than their first language and this should be prioritized. So তাহলে দেখেন আপনার এই পার্ট 3 এর কোশ্চেনটা কিরকম? পার্ট 3 এর কোশ্চেনটা হচ্ছে আপনার মতে মানুষ কি মনে করে? আপনার মতে অন্য মানুষের কি করা উচিত? এটা হচ্ছে পার্ট 3 এর কোশ্চেন, যে আপনার মতে অন্য মানুষের কি করা উচিত। আর পার্ট 1 হচ্ছে আপনার মতে আপনি কি ভালোবাসেন, আপনি কোথায় যেতে চান, আপনার কোন খাবারটা ভালো লাগে, আপনি ফ্রেন্ডদের সাথে কতদিন পর পর দেখা করেন, ফ্রেন্ডস লাইফে কতটা গুরুত্বপূর্ণ, আপনি ছবি তোলা পছন্দ করেন কিনা। সো আপনি কেন্দ্রিক, আত্মকেন্দ্রিক, সেলফ সেন্টার্ড, আপনাকে নিয়ে প্রশ্ন পার্ট 1-এ। আর পার্ট 3-তে হচ্ছে আপনার মতে অন্য মানুষ কি পছন্দ করে। সো অন্য মানুষ কি পছন্দ করে, So, অন্য তো হাজার ধরনের মানুষ আছে। সো আপনার কথাবার্তাও হবে হাজার ধরনের। কখনো কখনো বলবেন যে আপনার মতে এই মানুষগুলার এটা পছন্দ করে অথবা এটা করা উচিত, আবার অন্যটাও করতে পারে। সো অন্য মানুষ হলে কথা বলাটা ইজি হয়। আপনি তো একাই, আপনার লাইফে একটা বিষয়ই আসবে। তো অন্য মানুষ হলে হাজার মানুষ, হাজার ধরনের মতামত, হাজার ধরনের চিন্তা ভাবনা। মেনি মেন্স মেনি মাইন্ডস। ওকে, সো আশা করি এটা লিখছেন। এরপর হচ্ছে ওপিনিয়ন, মানে মতামত। মতামত দিতে গেলে শুরুতে এই কথাগুলো বলবেন। ইন মাই ওপিনিয়ন, আই এম কনভিন্স দ্যাট, আই এম সার্টেন দ্যাট, আই এম শিওর দ্যাট, আই ডু বিলিভ, আই গেস দ্যাট, আই সাপোজ দ্যাট, আই উড সে দ্যাট, অ্যাজ আই সি ইট পার্সোনালি ফর মি, এরকম। তো প্রশ্নটা দেখেন, যে স্যাম্পল কোশ্চেন, হোয়াট আর সাম অফ দ্য ওয়েস পিপল ক্যান হেল্প আদার্স ইন দ্য সোসাইটি। সো হোয়াট আর সাম অফ দ্য ওয়েস পিপল ক্যান হেল্প আদার্স, কিভাবে মানুষ একে অন্যকে সাহায্য করতে পারে। জাস্ট একটা মতামত, জাস্ট একটা কথা, কোনো ধরনের আর্গুমেন্টেটিভও না, কোনো ধরনের জ্ঞানজামও না, কোনো ঝামেলাও না। জাস্ট হচ্ছে আপনার মতামতটা এখানে হচ্ছে দিবেন, যে মানুষ কিভাবে একজন আরেকজনকে হেল্প করতে পারে। অ্যাজ আই সি দেয়ার আর মেনি ওয়েস ওয়ান ক্যান হেল্প দ্য নিডি। এই যে দেখেন ফার্স্ট লাইনই হচ্ছে প্যারাফ্রেজ, ডিরেক্টলি বললেন না যে এইভাবে এইভাবে মানুষ হেল্প করতে পারে। প্রথমে বললেন যে অ্যাজ আই সি ইট, যেহেতু আমি দেখি অনেক উপায় আছে, মানুষ মানুষকে হেল্প করতে পারে, অনেকভাবেই মানুষ মানুষকে হেল্প করতে পারে। বাট দ্য বেস্ট ওয়ে ইজ বাই মেকিং চ্যারিটেবল ডোনেশনস। কিন্তু সর্বোত্তম উপায় হচ্ছে এই চ্যারিটেবল ডোনেশন বা হচ্ছে দাতা বা সাহায্যকারী সংস্থার মাধ্যমে হেল্প করা। এইভাবে কথা বললে আপনার কথাটা একটু বড় হবে, যে প্রথমে আপনি বলছেন দেয়ার আর মেনি ওয়েজ ওয়ান ক্যান হেল্প দা নিডি। আই উড সে দ্যাট, অথবা ইন মাই ওপিনিয়ন, পিপল ক্যান চুজ এ চ্যারিটি, পিপল একটা চ্যারিটিকে সিলেক্ট করতে পারে অ্যান্ড সিম্পলি ডোনেট এ সাম অফ মানি, এবং বড় অঙ্কের একটা টাকা দিতে পারে, ডোনেট করতে পারে, অ্যান্ড লিভ ইট টু দেম টু হেল্প আদার্স ইন নিড। ইন নিড মানে যখন যেখানে প্রয়োজন, যেখানে দরকার। সো এবং তাদেরকে হেল্প করতে পারে যেখানে দরকার হয়। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, আই রিসেন্টলি গেভ মানি টু অ্যান অরফানেজ, আমি একটা অরফানেজ বা একটা অনাথ
বা এতিমদের একটা প্রতিষ্ঠানে কিছু টাকা দিয়েছিলাম। আই ডোন্ট হ্যাভ টাইম টু হেল্প দেম পার্সোনালি, তাদেরকে হেল্প করার মতো যথেষ্ট আমার নাই, সময় আমার নাই। আই ডোন্ট হ্যাভ টাইম, একা একা তাদেরকে হেল্প করার মতো যথেষ্ট সময় আমার নাই। সো আই জাস্ট লিভ ইট আপ টু দেম টু ইউজ দ্য মানি অ্যাজ দে সি ইট। মনে রাখবেন, এই এক্সাম হলে বিশেষ করে স্পিকিং পার্ট 3-তে কখনো নিজেকে দুর্বল বানাবেন না, যে আপনি পড়াশোনা করেন নাই, আপনি জানেন না, আপনি পারেন না, বা আপনি বুঝেন না, আপনার অর্থ নাই, আপনি এই ধরনের প্রবলেমের মধ্যে থাকেন। সো ইন দিস ওয়ার্ল্ড নো ওয়ান লাভ লুজার্স, এভরিওয়ান লাইকস উইনার্স। তো সবাই যারা জয়ী হয় তাদেরকেই পছন্দ করে, যারা ভালো কিছু করে তাদেরকেই পছন্দ করে। সো আপনার লাইফে কিছু হোক আর না হোক, এখানে এসে আপনি আপনার মতো করে একটু কনফিডেন্টলি কথাগুলো বলবেন, যে হ্যাঁ আপনি এই করছেন সেই করছেন, হ্যান কারেগা ত্যান কারেগা, এরকম, যাতে কথা বলে আপনার কথা শুনে সে হচ্ছে ইন্টারেস্টেড হয় আপনার কথা শুনতে, আপনার কথা শুনে সে আগ্রহী হয়। আপনি ডোনেট করেন বা না করেন, আপনি বলেন যে a few days ago I recently gave some money to an orphanage। বলতে হবে, নট নেসেসারি। আপনি যদি ন্যাশনাল কথা বলেই ফ্লুয়েন্সি আনতে পারেন, ইটস ওকে। বাট যদি না পারেন, আই ডোন্ট হ্যাভ টাইম টু হেল্প দেম পার্সোনালি, আমার তাদেরকে পার্সোনালি হেল্প করার আমার সময় নেই। সো জাস্ট লিভ ইট আপ টু দেম, এটা তাদেরকে আমি দিয়ে আসছিলাম, টু ইউজ দ্য মানি অ্যাজ দে সি, তারা যেভাবে দেখে বা যেভাবে তারা কাজে লাগাতে চায়, এইভাবে কাজে লাগানোর জন্য। ওকে, নেক্সট, প্রেডিক্ট অথবা ফিউচার। এই ধরনের কোশ্চেন রাখার উদ্দেশ্যই হচ্ছে যে আপনি এখান থেকে ভবিষ্যৎবাণী করবেন, ফিউচারে কি হতে পারে, এটা হচ্ছে আপনি ফিউচার ইনডিফিনিট টেন্স ইউজ করবেন আর নিজের মতো করে কথা বলবেন। সো ফিউচার রিলেটেড হলেই বলতে হবে ইট ইজ প্রেডিক্টেড দ্যাট, এটা আন্দাজ করা যায় যে, ইট ইন্টেন্ডস টু, এটা মনে হয়, আই ফোরসি। সবাই একটু লেখেন, হ্যাঁ আপনারা লিখতে লিখতে সময় কাটান, সবাই একটু লেখেন লেখেন, সবাই একটু লেখেন, লিখলে ভালো মনে থাকবে। আজকে একজন বলতেছেন ভাই আমি মানে সেন্টেন্স বানাইতে পারি না। আমি বললাম যে ভাই আপনার সেন্টেন্স বানানোর দরকার নেই, আপনি পার্ট 1-এর, মানে এটা আমি আজকে বলি নাই, স্পিকিং এর কথা বলতেছি। উনি জিজ্ঞেস করছেন রাইটিং সম্পর্কে, ওনার সাথে অন্যভাবে কথা হয়েছে, বাট মূল বিষয়টা এটাই, যে ধরেন সেটা যদি স্পিকিং এ নিয়ে আসি, তাহলে কেমনে বলবো যে পার্ট 1-এর যে 10টা কোশ্চেন 40টা কোশ্চেন যেভাবে লেখা আছে ওইভাবেই বলার চেষ্টা করেন। ওকে, পার্ট 2-তে যে 9টা কিউকার্ড যেভাবে দেয়া আছে সেভাবেই বলার চেষ্টা করেন। আপনি সেন্টেন্স বানাতে পারেন না, এটা এখন আপনাকে বানাইতে হবে না। আর ওনাকে যেটা বললাম রাইটিং এর কথা, যে আহ, প্রথমে সহজ সহজ সেন্টেন্স গুলো লেখেন। প্রথমে আপনার সেন্টেন্স গুলো হবে সহজ, পরে আস্তে 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 কঠিনের দিকে যাবেন। যাদের রিকোয়ারমেন্ট 6, যাদের রিকোয়ারমেন্ট 10 6.5 পেতেই হবে, তারা কিভাবে এগুলো লিখবেন? প্রথমে আপনার সহজ ভাষায় বা সহজ গ্রামারই লেখেন, সহজ গ্রামারই লিখবেন, পরে না আস্তে 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 এই গ্রামারটাকেই কঠিন করে লিখবেন। যেমন রাইটিং এ আপনার ব্রিটিশ কাউন্সিল বা আইডিবি থেকে যেটা বলা হয়েছে, কমপ্লেক্স সেন্টেন্সের স্ট্রাকচারটা ওরা বেশি করে চায়, যে ইউজ ভ্যারাইটিস টাইপস অফ কমপ্লেক্স স্ট্রাকচার। সো ওরা স্পেসিফিক ভাবে বলে দিয়েছে যে কমপ্লেক্স স্ট্রাকচারটা কতভাবে ইউজ করেছেন। এখন কমপ্লেক্স স্ট্রাকচার, এটা দুনিয়াতে হাজার হাজার ভাবে কমপ্লেক্স সেন্টেন্স লেখা যায়। এটার মধ্যে একটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন, যেটা আমরা শুধু ভালো জানি, যে দ্য বয় হু হু কেম হেয়ার ইয়েস্টারডে ইজ মাই ব্রাদার। হু কেম হেয়ার ইয়েস্টারডে, এই যে অতিরিক্ত কথা বললাম, এটা কমপ্লেক্স সেন্টেন্স। ভাইরে ভাই, শুধু এইটাই কমপ্লেক্স সেন্টেন্স না, এটা কমপ্লেক্স সেন্টেন্সের একটা মাত্র টার্ম, একটা মাত্র পার্ট। সো এই হু, হুইজ, হোয়েন, হোয়ার, হাউ এগুলো ছাড়াও কমপ্লেক্স সেন্টেন্স বানানো যায়। যেমন প্রেজেন্ট পার্টিসিপলের ব্যবহার, পাস্ট পার্টিসিপল ব্যবহার, বিকজ, অ্যাজ ইফ, অ্যাজ দো, সিন্স, ডিউ, ডিউ টু দ্য ফ্যাক্ট দ্যাট,
এগুলো সেন্টেন্সের মাঝখানে রেখেও কমপ্লেক্স সেন্টেন্স বানানো যায়। সো এই যে বিফোর আফটার এগুলোর যে এক একটা রুলস রয়েছে, এগুলো দিয়েও হচ্ছে এক একটা কমপ্লেক্স সেন্টেন্স হয়। আর ভার্ব আইএনজি যুক্ত একটা সেন্টেন্স আপনি ফাইনাল পরীক্ষায় অবশ্যই রাখবেন। স্পিকিং এর ক্ষেত্রে অবশ্যই বলার ট্রাই করবেন। এই জন্য এখন থেকেই একটু বাসায় 10টা সেন্টেন্স ভার্ব আইএনজি দিয়ে শুরু হয় এরকম একটু লেখেন তো। তো যারা মনে করেন আরো পারেন না, আরো পারেন না, একদম হচ্ছে আপনার সবকিছুতেই ভুল হয়, তো তারা টেন্স, যে 12টা টেন্স আছে, প্রত্যেকটা টেন্স 10টা করে খাতায় লেখেন। 10টা করে টেন্স খাতায় লেখেন। আহ, লিখে লিখে হচ্ছে কনফার্ম হন যে এই টেন্সে এইরকম স্ট্রাকচার হয়, এইভাবে এক্সাম্পল হয়। যদি আরো না পারেন, যদি আরো না পারেন, তাহলে তাহলে আমার সাথে পরামর্শ করেন যে ভাই এটা বুঝতেছি না, ওটা বুঝতেছি না, এই টেন্স গুলো এইভাবে লেখা ঠিক আছে কিনা। বাট পারতে আপনাকে হবেই। যদি আপনি ভালো করতে চান, তাহলে পারতে আপনাকে হবেই। সাকিব আল হাসানকে একবার জিজ্ঞেস করছে যে আপনারা তো দেশ থেকে যে প্ল্যান প্রোগ্রাম নিয়ে আসেন, যে ড্রিম নিয়ে আসেন, তো এখানে আসার পরে বিশেষ করে মেবি আপনার চ্যাম্পিয়ন্স ট্রফিতে বা কোনো একটা টুর্নামেন্টে, তো বা ওয়ার্ল্ড কাপে হতে পারে, আমার মনে নাই, তো আপনাদের তো এখন পারফরমেন্স ভালো না, আপনারা কি এখন সেমিফাইনাল বা কোয়ার্টার ফাইনালে সেই স্বপ্নটা আর দেখেন কিনা। তো সাকিব আল হাসান বলছেন, ভাই আমাদের অবস্থা খারাপ হোক ভালো হোক, আমরা ড্রিম কি প্রতিদিন চেঞ্জ হয় নাকি? আমরা দেশ থেকে যে স্বপ্ন নিয়ে আসছি, তো পরে আবার এনিহাও কাম ব্যাক করছে, বাট খুব কষ্টের সাথে, অমুক দল হারছে, অমুক দল হারছে, এইভাবে আর কি হচ্ছে ইয়েতে আসছে, মানে খেলার সুযোগ পাইছে পরের ধাপে। তো বলছে যে ড্রিম তো কখনো চেঞ্জ হয় না, আপনি যদি বলেন আমি ড্রিম চেঞ্জও করতে পারি। তো আপনার, আপনি এক দুর্বল হন, আপনি ভালো পারেন খারাপ পারেন, বা ড্রিম চেঞ্জ হবে না। আপনার যে ড্রিম, সেটাই থাকবে। হয়তোবা আপনার একটু কষ্ট হবে, হয়তোবা একটু সময় বেশি লাগবে, কারো হয়তো 2 মাস লাগে, আপনার 3 মাস লাগবে, কারো 3 মাস লাগবে, কারো 4 মাস লাগে, আপনার 4 মাস লাগবে। না, আমার কথা হচ্ছে শুধু গ্রামার, শুধু বেসিকের জন্য সময় নষ্ট করেন না। যতটুকু বেসিক দরকার আপনি হচ্ছে এই টেন্সগুলো বা এইভাবে এখান থেকেই শিখে নেন। ওকে, দেখেন, প্রেডিক্ট অথবা ফিউচার হলেই এই ওয়ার্ডগুলো আমরা ইউজ করতে পারি। আর এক্সাম্পলটা লেখেন যে সাম পিপল থিঙ্ক দ্যাট আইফোন, এত ঘোরাঘুরি করতেছেন, এত দাগাদাগি করতেছেন কেন? ওকে, সাম পিপল সে দ্যাট ওয়ার্কিং ফ্রম হোম উইল বি কোয়াইট কমন ইন দ্য ফিউচার, হোয়াট ডু ইউ থিঙ্ক? সাম পিপল থিঙ্ক দ্যাট ওয়ার্কিং ফ্রম হোম, বাসা থেকে কাজ করাটা, এটা কমন হবে, এটা একদম সাধারণ হবে ভবিষ্যতের জন্য। হোয়াট ডু ইউ থিঙ্ক, আপনি কি বলেন? সো এটা ভবিষ্যতের কথা। ভবিষ্যতের কথা হলেই দেখেন বাই প্লাস টাইম থাকলে ফিউচার পারফেক্ট টেন্স হয়। এখন আপনি যদি বলেন ভাই ফিউচার পারফেক্ট টেন্স কি, এটার স্ট্রাকচার কেমন, তাহলে তো ভাই আপনাকে আরো সময় দিতে হবে টেন্সের উপর। লেখেন, এক্সাম্পলটা লেখেন যে বাই প্লাস টাইম থাকলে ফিউচার পারফেক্ট টেন্স হয়। ট্রাই করবেন যে মানে ফিউচার রিলেটেড কিছু হলেই, বাই প্লাস টাইম এটা আপনি ইউজ করতে পারেন। বাই প্লাস টাইম থাকলে ফিউচার পারফেক্ট টেন্স হয়। ওকে, সো ইট ইজ ফরসেবল দ্যাট, এটা ভবিষ্যৎবাণীযোগ্য যে বা দেখা যাচ্ছে যে মোর পিপল উইল ওয়ার্ক ফ্রম হোম ইন দ্য ফিউচার, ভবিষ্যতে অনেক মানুষ বাসা থেকে কাজ করবে। ইফ দ্য ইন্টারনেট বিকামস ফাস্টার, যদি ইন্টারনেটটা অনেক ফাস্টার হয়, দেয়ার আর মোর প্রোগ্রামস,
সাচ অ্যাজ জুম, গুগল মিট, স্কাইপ। সো যদি ইন্টারনেট আরো দ্রুতগামী হয় এবং আরো বিভিন্ন সফটওয়্যার বা বিভিন্ন প্রোগ্রাম ইউজ করা যায়, জুম মিটিং অথবা গুগল মিট অথবা যে স্কাইপের মতো আইডি গুলো বা অ্যাপস গুলো, দ্যাট অ্যালাউ পিপল, এখানে অ্যালাউ বলতে হেল্প। এটা অ্যালাউটা দেখবেন যে রিডিং এ ব্যাপকভাবে ব্যবহৃত হয় হেল্প হিসাবে। এখানে অ্যালাউ মানে অনুমতি না। দ্যাট অ্যালাউ পিপল টু ওয়ার্ক ফ্রম হোম মোর ইজিলি, যেগুলোর মাধ্যমে আরো আহ, আরো হচ্ছে মানুষ সহজভাবে কাজ করতে পারবে। আই উড প্রেডিক্ট দ্যাট মোর পিপল উইল স্টে অ্যাট হোম। আমি আন্দাজ করি যে মোর পিপল উইল স্টে অ্যাট হোম, মানুষ অনেক বেশি বাড়ি থেকে কাজ করবে। মোর পিপল উইল স্টে অ্যাট হোম, মানুষ বাড়িতেই থাকবে বা বাড়ি থেকেই কাজ করবে। লিখছেন সবাই? তাহলে দেখেন প্রশ্ন এবং আনসার এটা একটু মিলানোর ট্রাই করেন, যে প্রশ্নে কি আছে আনসারে কি আছে, এবং এইভাবে আপনি আগে দেখে দেখে পড়েন, তারপর না দেখে বলার চেষ্টা করেন। মানে আপনি খাতার দিকে না তাকিয়ে অন্য অন্য কিছুর দিকে তাকিয়ে হচ্ছে আপনি আনসারটা বলার চেষ্টা করেন। তারপরে হচ্ছে আপনি নিজে নিজে হচ্ছে অন্য আনসার গুলো সেম ভাবে বলতে পারবেন ইনশাল্লাহ। বাট আমার সাজেশন হচ্ছে প্রথমে এই কোশ্চেন গুলোই হচ্ছে আনসার করার ট্রাই করেন, রেডি করেন আর কি আনসার, যে প্রশ্নের আনসারটা অ্যাটলিস্ট এই প্রশ্নের আনসারটা আপনি সুন্দর করে দিতে পারেন। পরেরটা ইভালুয়েশন। সো ইভালুয়েশন হচ্ছে আইডিয়া অথবা ওপিনিয়ন আপনাকে ক্লিয়ারলি বলতে হবে। আপনার যে কোনো আইডিয়া অথবা ওপিনিয়ন ক্লিয়ারলি বলতে হবে, যে দুইটা পক্ষ ইভালুয়েট কেমনে করে, যে আপনি মূল্যায়ন করবেন যে আসলে এটা ভালো না এটা খারাপ, এটার পক্ষে আছেন না বিপক্ষে আছেন। সো এগ্রি অথবা ডিসএগ্রি, আপনি কোনটার পক্ষে সেটা আপনাকে শুরুতে ক্লিয়ারলি ধারণা দিতে হবে। একটু পরেও বলতে পারেন, এক লাইন পরেও বলতে পারেন, যেহেতু এটা পার্ট 3 এর কোশ্চেন, অনেক কথা বলতে হবে। কাজেই শুরুতে নাও বলতে পারেন, সমস্যা নাই, কিন্তু আপনি কোনটার পক্ষে এটা আপনাকে অবশ্যই অবশ্যই স্পেসিফিকলি বলতে হবে। লিঙ্কিং ওয়ার্ডস, ইফ ইউ এগ্রি উইথ ইউর ওপিনিয়ন, আই কুড এগ্রি উইথ ইউ মোর, দ্যাটস সো ট্রু, দ্যাটস ফর শিওর, নো ডাউট অ্যাবাউট দ্যাট, আই সাপোজ অথবা আই গেস সো। সো দেয়ার, ভাই সাউন্ড ঠিক আছে? সাউন্ড ঠিক আছে? থ্যাংক ইউ। আমি 5 মিনিট ধরে শুনতে পাচ্ছি না। দেখেন আপনার কি প্রবলেম হয়েছে, সাউন্ড অফ করে রাখছেন কিনা। সরি, আজকে আমার একটু শরীরটা খারাপ, মানে জ্বর ঠান্ডা আসছে, এর জন্য আস্তে কথা বলতেছি। তাহলে দেখেন লিঙ্কিং ওয়ার্ডস, ইফ ইউ এগ্রি উইথ ইউর ওপিনিয়ন, যদি আপনার মতামতের সাথে আপনি একমত পোষণ করেন, তাহলে এই লিঙ্কিং ওয়ার্ডগুলো ইউজ করবেন এবং খুব স্ট্রংলি বলবেন। এই জ্বর থাকুক ঠান্ডা থাকুক, এই লিঙ্কিং ওয়ার্ডগুলো খুব স্ট্রংলি বলবেন। দ্যাটস সো ট্রু, দ্যাটস ফর শিওর, নো ডাউট অ্যাবাউট দ্যাট, আই সাপোজ সো অথবা আই গেস সো, ইউ হ্যাভ এ পয়েন্ট দেয়ার। ওকে। লিঙ্কিং আউট, ইফ ইউ ডোন্ট এগ্রি উইথ ইউর ওপিনিয়ন, যদিও আপনার ওপিনিয়নের সাথে আপনি এগ্রি না করেন, তাহলে কি বলবেন? যে আই ডোন্ট থিঙ্ক সো, আই এম অ্যাফ্রেড, আই ডিসএগ্রি, আই টোটালি ডিসএগ্রি, আই বেগ টু ডিফার। এবং আপনি এই যে যে কোনো সিনিয়র পার্সনের সাথে অথবা যে কোনো জুনিয়র হোক অথবা সম লেভেলের হোক, আপনি যে ডিসএগ্রি করবেন তাকে সম্মানের সাথে ডিসএগ্রি করতে হবে। এবং তাকে হচ্ছে, ধরেন আপনি ইউনিভার্সিটি লেভেল হোক বা টিচার হোক, আপনার ক্লাস টিচার ইউনিভার্সিটির, সো যে কোনো কিছু আপনি ডিসএগ্রি করতেই পারেন, কিন্তু তাকে ভদ্রতার সাথে
আপনি ডিসএগ্রি গুলো করবেন। লিসনিং এর কোনো কোনো আনসারে দেখবেন যে ওরা যখন একজন আরেকজনকে আনসার করে, বলে যে ওকে ইউ আর রাইট। সাপোজ আপনাকে জিজ্ঞেস করছে যে দ্য ব্যাংক উইল ক্লোজ এট 6 p.m, সে আপনাকে বলছে। তো আপনি কনফার্ম করে জানেন যে ব্যাংক আসলে 6 p.m এ বন্ধ হয় না, ব্যাংক বন্ধ হয় 5টার সময়। সো আপনি কিভাবে বলবেন? ওকে স্যার, ইউ আর রাইট, বাট আই এম কনফার্ম দ্যাট ইট উইল বি ক্লোজড এট 5 p.m। ওকে, তাহলে শুরুতে কি বললেন? শুরুতে ওকে স্যার ইউ আর রাইট, মানে ওকে স্যার ইউ আর রাইট, এটা একটা ভদ্রতা সূচক কথা। সো তুমি যদি সঠিকই হও তাহলে আর 5টায় 6টায় হয়, 5টায় হয় কেমনে? তো দেখবেন এটা লিস্টিং এ ওরা এইভাবে বলে। সেম, আপনি যখন হচ্ছে এই যে এই 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 সমস্ত দেশে আসবেন, এরা যুদ্ধ বিগ্রহ বা বিভিন্নভাবে আপনার পলিটিক্যালি অনেক কিছু হয়, এটা অনেক নেগেটিভ সাইড আছে, কিন্তু পার্সোনালি আমি যতটুকু দেখেছি, আপনার এরা মোস্ট অফ দ্য কেসেস 95% ক্ষেত্রে সবাই ভদ্র হয়ে থাকে এবং আপনাকে নর্মালি কখনোই কষ্ট দিবে না বা কোনো ধরনের ঝামেলা করবে না, দুই একজন ছাড়া, খুব রেয়ার। আর তার চেয়ে বড় কথা হচ্ছে যে আপনি ওই ধরনের মানুষের সাথে তো মিশবেন না, যারা আপনি এখানে যখন আসবেন, ইউনিভার্সিটিতে যাবেন, আপনার হচ্ছে অফিসে যাবেন, সেখানে ওই টাইপসের মানুষের সাথে আপনি মিশবেন। অফিসে আপনাকে পার্সোনালি পছন্দ করুক আর না করুক, কাজ করতে সে বাধ্য, সেখানে ল আছে এবং এই লগুলো হচ্ছে আপনার ইমপ্লিমেন্টেড বা এখানে মানে প্রয়োগ হয়, আইনের প্রয়োগ হয়। সো কোনো চিন্তা নেই, ইনশাল্লাহ। দেখেন, আই উড সে দ্য এক্সাক্ট অপোজিট, নট নেসেসারি, দ্যাটস নট অলওয়েজ ট্রু, দ্যাটস নট অলওয়েজ দ্য কেস। আর অনেক জায়গায় দেখি যে আপনার দুই একটা ওয়ার্ড নিয়ে খুব মাতামাতি করে যে এইটার মিনিং সে জানে, এটার মিনিং সে জানে না। যেমন এই যে টিপু সুলতান, তাকে কয়েকদিন আগে বের করে দেওয়া হলো আপনার ইয়ে থেকে, মেলা থেকে। ওই দুই একটা শব্দর মানে কেউ জানে, কেউ জানে না। তো বলে ঢাকা ইউনিভার্সিটি থেকে পাশ করে এটা হয় নাই, ইংলিশ মিডিয়াম স্টুডেন্ট এটা পারে না, ওইটা পারে না। না, এরকম আসলে ঠিক না। মানে একটা মানুষ যে সব বিষয়ে সব জানতা শমশের হবে, নট নেসেসারি। আবার দুই একটা ইংরেজি মিনিং জেনেই সে একদম ইংলিশের জাহাজ হয়ে গেল, এটাও দরকার নেই। আপনি আইএলটিএস পরীক্ষা দিতে আসছেন, আপনি আইএলটিএস এর স্কোরটা তুলতে পারতেছেন কিনা, আপনার 100% জানা থাকবে না। আমি নিজেও জানি না আমার যতটুকু দরকার আমি আইএলটিএস এ 7.5 পাইছি কিনা, আমি আইএলটিএস এ এই আপনার যে রিকোয়ারমেন্ট সেটা আপনার ঠিকঠাক হয়েছে কিনা। তো তারপরে আপনার স্কোর বা আপনার কিছু পারেন না পারেন বা কিছু ভুল হোক, সেটা হইতেই পারে। আপনি ঢাকা ইউনিভার্সিটি থেকে পাশ করছেন জন্যই যে আপনি সব জানবেন আর আমি সব জানবো, ব্যাপারটা এরকম না। আমি আমার লাইফে, আমার পার্সোনাল কথা বলতেছি, আমার লাইফে আমি স্টুডেন্টের থেকে অনেক কিছু শিখেছি, অনেক গাইডও পেয়েছি। পড়াতে যে পড়াতে যে তাদের থেকে আমি হচ্ছে হচ্ছে শিখেছি বা অনেক সাজেশন পেয়েছি, যেটা আমি আবার অন্য স্টুডেন্টদেরকে আমার বলতে আমার হেল্প হয়েছে। সো মানে আপনি শুরুতে এটা ধরেই নেন যে আপনি সব জানেন না, আপনি সব জানেন না, জানার দরকারও নেই। 100% সব জায়গায় সবকিছু সহি হবে, নট নেসেসারি, হতে হবে না, লাগে না এত কিছু। এরপর দেখেন আপনার এই কোশ্চেনের একটা এক্সাম্পল। সো টিপু সুলতান, ওনার কাজ অনেক ভালো লাগতেছিল যে উনি চেষ্টা করতেছেন, অনেক দিন থেকেই দেখি ওনাকে বিভিন্ন ট্রেনে, রাস্তাঘাটে আহ, এ- এগুলো বই বিক্রি করেন বা মানুষকে শেখানোর ট্রাই করেন।
বাট লাস্টে যে কাজটা হয়েছে এটা আসলে উনি সিনিয়র পার্সন হিসাবে ওনার সাথেও ঠিক হয় নাই, ওনারও কাজটা ঠিক হয় নাই, যে এভাবে বিভিন্ন জনকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করা। ওকে, লেখেন এক্সাম্পল, সাম পিপল সে দ্যাট people helped others more in the past than they do now. Do you agree or disagree? একটু লেখেন, খাতায় লেখেন। Some people say that people helped others more. আগে মানুষ বেশি হেল্প করতো in the past than they do now. এখন যেটা করে। একবার আমি বগুড়ায় ক্লাস নিতে গেছি, তো ওখানে একজন যে ম্যানেজার আমাকে বলতেছে যে দেখেন আপনি যে এইভাবে বলেন যে আপনি জানেন না বা আপনার এরকম ইয়াস, এই কথাগুলো না আপনি বললেন না। তো এগুলা স্টুডেন্টদের বললে আমাদের হচ্ছে ইয়া হয়, আমাদের কোচিং এর বা আমাদের ওভারঅল প্রবলেম হয়, যে টিচার এরকম জানে না বা ইয়ে করে না। তা আমি বললাম ভাই আমি এরকমই, আপনি আমারে রাখলে রাখেন, না রাখলে নাই, আমি আর আপনার এখানে আসতাম না। কারণ আমার আমি নিজেকে চেঞ্জ করতে পারবো না। আমি কর্পোরেট লাইফে বা অন্য অন্য ইয়েতে এই জন্যই যাইতে চাই নাই, কারণ ওখানে আমার ইন্ডিপেন্ডেন্সি খুব কম আছে। যদিও আমি সিএ প্রফেশনে থেকেছি, সেখানে দেখেছি যে এই যে বাংলাদেশের নেগেটিভ কর্পোরেট কালচার, যে ধুমকাইতে হবে, হচ্ছে সে জুনিয়রদেরকে প্রেসারে রাখতে হবে, এটা আমি আলহামদুলিল্লাহ 3 বছরের আমার সিএ লাইফে বা অডিট জবে আমি অনেকটাই চেঞ্জ করতে সক্ষম হয়েছিলাম। কারণ আমি আমার জুনিয়রদেরকে ওইভাবে আমি ধমকও দেই নাই, প্রেসারও দেই নাই, বাট তারা খুশি মনেই সব কাজ করেছে। সো আমি সিনিয়র হয়ে যখন কাজ করব, অফিসে বসে থাকবো, বসে বসে কাজ করব, আমার জুনিয়ররা তো আর হচ্ছে তারা ঝিমাবে না, তারা ওইটা ওই এনভায়রনমেন্ট দেখেই তারা কাজ করবে। আরেক জায়গায় গিয়েছি, সে বলতেছে ভাই আপনার ক্লাসটা হচ্ছে কেমন জানি আরেকটু, অন্য অন্য টিচার যেরকম আরেকটু হচ্ছে রোমান্টিক কথাবার্তা বলে, গল্প করে, এই করে সেই করে। আমি বললাম যে ভাই দেখেন, আমার দ্বারা এই সমস্ত কথা সম্ভব হবে না। আমি আমি হচ্ছে যতটুকু প্রাসঙ্গিক বা পজিটিভ যতটুকু কথা হয় আমি বলবো, আদারওয়াইজ আমি বলবো না। সেটা আইএলটিএস এর ক্লাস হোক, সেটা ইউনিভার্সিটি অ্যাডমিশনের ইংলিশ ক্লাস হোক, স্পিকিং ক্লাস হোক, যে কোনো ক্লাস হোক, আমি চেঞ্জ করতে পারবো না। এখন আপনি যদি বলেন আমি আপনার এখানে আর আসতাম না, এখন কি করব বলেন? তো বলছে, না না না, ঠিক আছে ঠিক আছে, আপনার আসতে হবে আসতে হবে। সো মানে নিজেকে আমি কেন চেঞ্জ করতে যাব? তো আপনারও যে পার্সোনালিটি, আপনার যে ভালো লাগা, এই ভালো লাগার সাথে আপনি টিকে থাকেন, লেগে থাকেন, দেখবেন যে লাইফে টাকা কম হোক বেশি হোক, মাঝারি হোক, আপনি সবাইকে নিয়ে হ্যাপি থাকতে পারবেন। আর এই স্বল্প জীবনে, ছোট্ট জীবনে খুশি থাকা, হ্যাপি থাকাটাই মূল ইম্পর্টেন্ট কথা। আমি এখানে অনেক মানুষকে দেখেছি যে ধরেন তারা 1.2 মিলিয়ন দিয়ে বাড়ি কিনেছে। ওই গত সপ্তাহে একজনকে দেখেছি, মুসলমান, ইন্ডিয়া। তো দিন শেষে এই যে 1.2 মিলিয়ন ডলার, 1.2 মিলিয়ন ডলার দিয়ে মানে বাংলাদেশি টাকায় প্রায় 11 কোটি টাকা, 11 কোটি টাকা 12 কোটি টাকা দিয়ে সে বাড়ি কিনলো, দিন শেষে মনে হবে ও তার একটা থাকার জায়গা আছে। খুব বেশি ডিফারেন্স হয় না। আপনি একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকেন আর 1.2 মিলিয়ন দিয়ে একটা বাড়ি কিনছেন, মানে প্রথম প্রথম একটু ফিল হবে, ও বাড়ি টাড়ি কিনছে, রিল্যাক্স, কোনো সমস্যা নেই। 2-1 সপ্তাহ যেতে না যেতেই মনে হবে ও আপনার থাকার একটা জায়গা আছে। আমি এই কথাগুলো আমার থেকে বলছি না, বিসিএস ক্যাডার যারা অলরেডি হয়ে গেছে, আমার ক্লাসমেট ফ্রেন্ড সার্কেল, অনেকে হচ্ছে বিসিএস শিক্ষা ক্যাডার হয়েছে, পুলিশ ক্যাডার হয়েছে, অ্যাডমিন হয়েছে। সো ওরাই বলে যে এই এই সমস্ত ক্যাডার পাওয়ার আগেই না জানি কত কিছু, পাওয়ার পরে মনে হয় ও একটা চাকরি হয়েছে, একটা চাকরি হয়েছে, আর দিন শেষে কিছু স্যালারি পাবে। হ্যাঁ, ক্ষেত্র বিশেষে কিছু সুযোগ সুবিধা আছে, কিন্তু একদম যে আহামরি দুনিয়ার সব পেয়ে গেল, একদম সমস্ত সমস্যার সমাধান, ব্যাপারটা এরকম না। কাজেই লাইফে ভালো থাকাটাই হচ্ছে আসল। এট দ্য সেম টাইম আপনার যদি ভালো লাগা কাজ করে, দেখবেন আপনার আইএলটিএস পড়তে ভালো লাগবে। আর আপনার যদি ঘাড়ে ধরে
জোর করে জবরদস্তি করে আপনাকে পড়ানোর ট্রাই করা হয়, তাহলে এটা আসলে ভালো লাগবে না। এই কথাগুলো আসলেই তাই। এবং আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে এটাই এটাই আমার জীবনের পাওয়া, আলহামদুলিল্লাহ, যে এখানে আমি সার্টিফিকেট ধরেন আহ, যাই হোক না কেন, সিজিপিএ যাই হোক না কেন, যে ডিপার্টমেন্ট থেকে আমি পাশ করি না কেন, অ্যাটলিস্ট এটা মোটামুটি আমি শিখেছি যে লাইফে কিভাবে কিছু করে বেঁচে থাকার একটা চেষ্টা করা যায়। আমরা তো শুধু মানুষ হিসেবে চেষ্টা করতে পারি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিকের মালিক, আমাদের হায়াতের মালিক, মৌতের মালিক। তো একটু ভালো থাকার জন্য এই মন মেন্টালিটিটা একটু ইম্পর্টেন্ট। সো আপনার থিঙ্কিং লেভেলটা ইম্পর্টেন্ট। সো এটা ট্রাই করেন, ইনশাল্লাহ লাইফে ভালো থাকবেন। সো যেখানেই থাকেন, যাই করেন না কেন। যাই হোক, অনেক থিওরিটিক্যাল কথাবার্তা বলে ফেললাম। ওকে, তাহলে দেখেন যে যেখানে আলোচনা করতেছিলাম যে ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি, আপনাকে বলছে আপনি কি একমত না দ্বিমত। তো প্রথমেই আপনাকে আনসার করতে হবে যে আই ডোন্ট থিংক সো, তার মানে আমি একমত না, আমি দ্বিমত পোষণ করছি। হোয়েন ইট কামস টু মাই প্যারেন্টস জেনারেশন, যখন আমার বাবা মার জেনারেশনের কথা আসে, আই থিঙ্ক দে আর কোয়াইট স্পেকটিক্যাল স্কেপটিক্যাল, তারা হচ্ছে সন্দেহপ্রবণ বা সংশয়বাদী। তারা এই কাজটা করবে কি করবে না, করবে কি করবে না। অ্যাবাউট হেল্পিং আদার পিপল ইন দ্য কমিউনিটি, কমিউনিটিতে অন্য মানুষকে হেল্প করার ব্যাপারে। বাট মাই জেনারেশনস আর রেগুলারলি ডুইং থিংস, কিন্তু আমার জেনারেশনটা এটা নিয়মিতভাবে করছে টু ইমপ্রুভ ইট, এটা ইমপ্রুভ করার জন্য। such as volunteering of various environmental and charitable organizations such as blood donation. সো বিভিন্ন কিছু করার মাধ্যমে তারা এই এই ভলান্টিয়ার বা হচ্ছে নিজে নিজে আহ, আত্মসেবা তারা জড়িত ছিল, বিশেষ করে ব্লাড ডোনেশনের মাধ্যমে। সো আপনারাও যারা দেশে আছেন, কিছু না কিছুর সাথে জড়িত থাকেন ইনশাল্লাহ। ইউনিভার্সিটিতে যে যে ইউনিভার্সিটিতে আছেন না কেন, আপনি হচ্ছে ব্লাড ডোনেট করেন, সেখানে ডিবেটিং ক্লাবে যুক্ত হন, তারপরে হচ্ছে সেখানে ছোটখাটো বিভিন্ন ধরনের প্রোগ্রাম হয়, প্রোগ্রামগুলোর সাথে যুক্ত হন। আপনি ট্যুরেই যান, বা হচ্ছে একটা ভাষা শেখেন, বা একটা আপনি সফটওয়্যার বা একটা কোনো কম্পিউটার স্কিল নেন, মানে কিছু না কিছু করেন। একদম বসে না থেকে এই কাজগুলো করলে দেখবেন যে হচ্ছে একটা থেকে একটা, একটা থেকে একটা, একটা থেকে একটা, লাইফে অনেক কিছু সুযোগ পাওয়া যায়। কিন্তু আপনি যদি একদম কিছু না করেন, তখন দেখা যাবে যে অলস মস্তিষ্ক শয়তানের আড্ডাখানা, কোনোটাই হয় না। এটা আমাদের ইউনিভার্সিটির স্যার বলেছেন যে যে টিউশনই বেশি করে তার রেজাল্টও বেশি ভালো হয়। কেন? কারণ সে তার ব্রেনটা অ্যাক্টিভ থাকে, সবসময় পড়াশোনা নিয়ে থাকে। কাজে কিছু না কিছু করেন আপনারা, ঠিক আছে? রাকিবুল হাসান ভাই, আপনার প্রশ্নটা আমি শুরুতেই দেখেছি এবং ক্লাস শেষে এটা ডিসকাস করব। আপনি এই যে একই প্রশ্ন বারবার বলতেছেন, রাকিবুল হাসান ভাই। দেখেন, হাইপোথেটিক্যাল মানে হচ্ছে যেটার সাথে বাস্তবের কোনো মিল নাই। ওকে, আনরিয়েল, ইমাজিনারি, আনলাইকলি, ইম্পসিবল, অসম্ভব কিছু যেটা। দেখেন, হাইপোথেটিক্যাল বা ইমাজিনারি কিছু হলে সেটা সাধারণত কন্ডিশনালের মধ্যে পড়ে, যে যদি এটা হয় এটা হবে, যদি এরকম হয়ে থাকে তাহলে এটা হইতো, এরকম। সো পাস্ট কন্ডিশনাল প্লাস ইফ যুক্ত বা কন্ডিশনালটা কিভাবে হয়? একটা হচ্ছে ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস ফিউচার ইনডিফিনিট, ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস ফিউচার ইনডিফিনিট। সহজ ভাষায় আমি বলি, আপনারা পরবর্তীতে কঠিনভাবে ইউজ করার ট্রাই করবেন। ইফ ইউ কাম, আই উইল give you a surprise. সো এটা হচ্ছে প্রেজেন্ট কন্ডিশনাল, যে যদি তুমি আসো। এটা হচ্ছে প্রেজেন্ট কন্ডিশনাল, যে যদি তুমি আসো, ইফ ইউ কাম, যদি তুমি আসো, আই উইল গিভ ইউ এ সারপ্রাইজ, আমি তোমাকে একটা সারপ্রাইজ দেব। তো ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস ফিউচার ইনডিফিনিট, প্রেজেন্ট কন্ডিশনালের স্ট্রাকচারটা কি? যে ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস ফিউচার ইনডিফিনিট, এটা হচ্ছে প্রেজেন্ট কন্ডিশনালের স্ট্রাকচার। তো পাস্ট কন্ডিশনালের স্ট্রাকচারটা কি?
ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট প্লাস পাস্ট কন্ডিশনাল। ইফ ইউ কেম, যদি তুমি আসতে, আই উড গিভ ইউ এ সারপ্রাইজ, আমি তোমাকে একটা সারপ্রাইজ দিতাম। আই উড আই উড গিভ ইউ এ সারপ্রাইজ, যদি তুমি আসতে তাহলে সারপ্রাইজটা দিতাম। আর একটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্ডিশনাল, যে পাস্ট পারফেক্ট কন্ডিশনাল, যে ইফ ইউ হ্যাড কাম, আই উড হ্যাভ গিভেন, আই উড হ্যাভ গিভেন ইউ এ সারপ্রাইজ। ইফ ইউ হ্যাড কাম, যদি তুমি আসতে, আই উড হ্যাভ গিভেন ইউ এ সারপ্রাইজ, আমি তোমাকে একটা সারপ্রাইজ দিতাম। সো কন্ডিশনালে বা হচ্ছে আনরিয়েল সিচুয়েশনে সাধারণত এইগুলো আপনি ইউজ করলে অনেক ইজি হয় কথা বলাটা। ইফ আই ওয়েন্ট টু এ কলেজ, আই উড টেক ফিজিক্স। ইফ ইউ কেম, ঠিক আছে, ঠিক আছে তৌসিফ ভাইয়া, ঠিক আছে গ্রামার, প্রবলেম। ইফ আই ওয়েন্ট টু এ কলেজ, আই উড টেক ফিজিক্স। হুম, যদি কলেজে চাইতাম তাহলে আমি আই উড টেক ফিজিক্স, তো ফিজিক্স নিতাম। ওকে, সো গ্রামার ঠিক আছে তো। সো এই তিনটা, প্রেজেন্ট কন্ডিশনাল, পাস্ট কন্ডিশনাল, পাস্ট পারফেক্ট কন্ডিশনাল। ওকে, দেখেন, প্রশ্নটা হলো যে ইফ ইউ কুড চুজ এনি কান্ট্রি টু লিভ ইন, যদি যে কোনো দেশে বসবাস করার আপনি সুযোগ পেতেন, হোয়ার উড ইউ চুজ, আপনি কোথায় এটাকে সিলেক্ট করতেন? যদি যে কোনো দেশে বসবাস করার সুযোগ পেতেন তাহলে কোথায় বসবাস করতে চাইতেন? সো ইফ আই কুড লিভ ইন এনি কান্ট্রি, যদি আমি যে কোনো দেশে বসবাস করার সুযোগ পেতাম, আই উড প্রবাবলি চুজ, যে কোনো একটা বলেন, অস্ট্রেলিয়া, ইউকে, কানাডা, ইউএসএ, আপনার যেটা ভালো লাগে সেটাই। দ্য ওয়েদার ইজ গ্রেট, ওয়েদার ছিল অত্যন্ত চমৎকার। দ্য পিপল আর সুপার ফ্রেন্ডলি, ওই দেশের, তো এখানে একটু চেঞ্জ করে বলেন, দ্য ওয়েদার অফ দ্যাট কান্ট্রি, দ্য ওয়েদার অফ কানাডা। ধরেন আপনি কানাডাতে যেতে চাচ্ছেন, তো কানাডা আপনার পছন্দ, এখানে নিয়ে আর ভাই কোনো দুর্নাম করিয়েন না যে কানাডার আহ, যে ঠান্ডা, ওখানে যাওয়া তো কষ্টই হবে। না, আপনি তো কেবল বললেন ওই দেশে যেতে চান, তাহলে পজিটিভ টোনটা ঠিক রাখবেন। পজিটিভ টোনটা ঠিক রেখে একদম শেষে এসে বলতে পারেন, although I heard about the cold temperature, but I will try to adjust it. একদম শেষে এসে বলেন। সো প্রথমে একটু পজিটিভলি বলেন যে আমি তো অনেক চেষ্টা মানে ওখানে যদিও অনেক কোল্ড টেম্পারেচার বা হচ্ছে ব্যাড টেম্পারেচার, আমি এটাকে অ্যাডজাস্ট করার ট্রাই করব, বাট পজিটিভ মুডে বলবেন। আপনি প্রথমে বলতেছেন যে ভালো, পরে এসে বলতেছেন যে, সাথে সাথে বলতেছেন এই সমস্যা সেই সমস্যা হেন তেন, তো আপনার কথা তো কোনো মানে মিল হলো না। The people are super friendly, and just imagine living besides all those sea beaches. If I could choose another country, it would have to be Italy. So একটা দেশ তো বলবেনই, সাথে আরো দুই একটা দেশ বলেন, তাহলে কথাগুলো হচ্ছে আপনার খাপ খাইলো আর কি, এবং কথাগুলো সুন্দর করে এক্সট্রা কথাও বলতে পারলেন। ওকে, নেক্সট, পাস্টে আসলে খুব বেশি কিছু না। এটা বলার উদ্দেশ্য হচ্ছে, এটা এখানে রাখার উদ্দেশ্য হচ্ছে যে পাস্টের কোনো কোশ্চেন হলেই আপনি যেন পাস্ট টেন্স ইউজ করেন, এটা যেন মাথায় থাকে। প্রবলেম হয় যে প্রশ্নে থাকে পাস্ট টেন্স,
অথচ আমরা আনসার দিয়ে ফেলি প্রেজেন্ট টেন্সে। এটা হচ্ছে মুশকিল। প্রশ্নে যদি পাস্ট টেন্স থাকে তাহলে আপনারা অবশ্যই পাস্ট টেন্সে ইউজ করবেন। ওকে, ইউজ টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। সাবজেক্ট প্লাস এম ইজ আর ওয়াজ ওয়্যার, গেট প্লাস ইউজ টু, পরে হচ্ছে ভার্ব আইএনজি। উড প্লাস ইনফিনিটিভ ব্যবহার করে উড প্লাস ইন পাস্টের অভ্যাস নিয়ে কথা বলা যায়। দেখেন, একটু লিখে রাখেন এগুলো। এগুলো অতীতের অভ্যাস নিয়ে ব্যাপক প্রশ্ন আসে। অতীতের এই বিষয়গুলো নিয়ে, যে ছোটবেলায় তুমি কি করতা, ছোটবেলায় এক্সারসাইজ করতা কিনা, ছোটবেলায় গান শুনতা কিনা, অথবা একটা কাজ আগে করতেন এখন আর করেন না। তো ইউজ টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। আর গেট ইউজ টু অথবা এম ইজ আর ওয়াজ এর পরে যদি ইউজ টু হয়, এরপরে ভার্বের সাথে আইএনজি হয়। আর উড প্লাস ইনফিনিটিভ ব্যবহার করে পাস্টের অভ্যাস নিয়ে কথা বলা যায়। ওকে, আজকে সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে। রিকোয়েস্টটা আশা করি সবাই রাখবেন। এবং আপনারা আমি মনে করি যে এই যে আপনাদের এই ক্লাস শেষ পর্যায়ে আপনারা এখনো ক্লাস করতেছেন, আপনারা এখানে 100% সবাই সবাই সিরিয়াস স্টুডেন্ট। এখানে সিরিয়াস স্টুডেন্ট ছাড়া একজনও নাই। যারা এই যে ঝোঁকের বসে হচ্ছে ধরেন আইএলটিএস করতে আসে, অথবা হচ্ছে মনে করে যে আরে পরে দেখে নি, মনে রেকর্ড দেখে নেব না। সো আমি মনে করি এখন আপনারা যারা ক্লাস করতেছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ সিরিয়াস স্টুডেন্ট। সো আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, একটু পরে আমি বলতেছি। আশা করি রিকোয়েস্টটা সবাই রাখবেন ইনশাল্লাহ। দেখেন, উড প্লাস ইনফিনিটিভ ব্যবহার করে পাস্টের অভ্যাস নিয়ে কথা বলা যায়। সিম্পল পাস্ট অথবা পাস্ট ইনডিফিনিট অথবা পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট। সো পাস্টে কয়টা টেন্সে ইউজ করা যায়? জাস্ট পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস অতীতে চলমান ছিল, আর পাস্ট পারফেক্ট, এই কয়েকটা টেন্স নিয়ে কথা বলা যায়। ওকে, একটা এক্সাম্পল লেখেন। How had teaching changed in your country over the past few decades? টিচিং কিভাবে গত কয়েক দশকে এটা হচ্ছে চেঞ্জ হয়েছে। So in the past, teachers simply lectured students and the students just listened to what they said. So অতীতে কি হতো, টিচাররা শুধুমাত্র স্টুডেন্টদের লেকচার শুনতো এবং স্টুডেন্টরা জাস্ট লিসেন টু হোয়াট দে সেড, এবং তারা যেটা বলতো সেটাই তারা শুনতো। উই আর গিভেন মানে আমাদেরকে দেওয়া হইতো, এটা হচ্ছে প্যাসিভ ভয়েস। আর টিচার্স ইউজ টু গিভ আস, টিচার্স আমাদেরকে দিতেন লটস অফ ফ্যাক্টস টু লার্ন অ্যান্ড দেয়ার ওয়াজ নো রুম ফর ক্রিয়েটিভিটি, ক্রিয়েটিভিটির কোনো জায়গা ছিল না, অর ফ্রিডম অফ এক্সপ্রেশন। আই উড রিমেম্বার লার্নিং লটস অফ থিংস উইদাউট দ্য থিওরি বিহাইন্ড ইট। However, recent studies have developed a lot. বর্তমানে সময় চেঞ্জ হয়েছে, and students are learning more compared to previous. আগের চেয়ে অনেক বেশি কিছু তারা এখন কি শিখতে পারছে, আগের চেয়ে তারা এখন অনেক বেশি কিছু শিখতে পারছে। লাস্ট ওয়ান, কজ অ্যান্ড ইফেক্ট অর সলিউশন। এই যে বিকজ, অ্যাজ এ রেজাল্ট, রিজাল্টেড ইন, ডিউ টু, কজ, ডিউ টু, এরকম। কোশ্চেন্স, হাউ ডাজ অ্যাডভার্টাইজিং ইনফ্লুয়েন্স পিপল চুজ টু বাই। দেখেন, প্রত্যেকটা কথা পার্ট থ্রিতে পিপলদের নিয়ে, অন্যদের নিয়ে। সাধারণত এইটাই কোশ্চেন হয়ে থাকে যে অন্যদের নিয়ে কোশ্চেন করা হয় পার্ট থ্রিতে। হাউ ডাজ অ্যাডভার্টাইজিং ইনফ্লুয়েন্স হোয়াট পিপল চুজ টু বাই? I do think that advertising has a big influence on what people purchase. মানুষ যা কেনে সেটা নিয়ে ব্যাপক একটা ইনফ্লুয়েন্স থাকে, and often leads to them always sticking with the same brand. একই ব্র্যান্ডের সাথে লেগে থাকতে এটা হেল্প করে। ফর এক্সাম্পল, I always drink Coca-Cola and I believe this is, আমি সবসময় কোকা কোলা পান করি এবং আমি বিশ্বাস করি এটাকে বিশ্বাস করি, বিকজ আই গ্রু আপ ওয়াচিং অল দোজ অ্যাডস অন টিভি। টিভিতে এটা দেখে আমি বড় হয়েছি, অ্যান্ড আই ইনস্টিংক্টিভলি বাই ইট অ্যাজ এ রেজাল্ট, এবং ফলাফল স্বরূপ আমি এটাকে কিনে থাকি। তো এটা হলে আমার একটা ঘটনা মনে হয় যে পেপসি, তারা চেয়েছিল যে তাদের এত বেচা কেনা, এত বিজনেস, তারা 1 মাস অ্যাড বন্ধ রাখবে।
তাহলে তাদের কত কোটি টাকা সেভ হয়। তো 1 মাস অ্যাড বন্ধ রেখেছিল, যার কারণে তাদের কয়েক হাজার কোটি টাকা লস, মানে বিক্রি কম হয়েছিল। তার মানে আমরা এই যে অ্যাড দেখে সরাসরি একটা কিছু কিনতে চাই বা না চাই, ওইটা আমাদের মনে একটা ইফেক্ট ফেলে, যেটা ইম্প্যাক্ট ফেলে, যেটা আমরা নিজেরা দেখিও না। ওকে, সো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট রইলো, সেটা হচ্ছে আপনারা কি সবাই রিকোয়েস্টটা রাখবেন? আপনারা কি রিকোয়েস্টটা রাখবেন? আসলে মানে আমার হচ্ছে এই যে বিজ্ঞাপন বা কোনো কিছু বলতে আমার খুবই আনইজি লাগে। বাট এরকম ধরেন প্রাইভেট একটা জায়গায় কাজ করতে গেলে মানে হচ্ছে একটু মেইনটেইন করতে হয় বা শুনতে হয়। আমাদের যে ফেসবুক পেজটা আছে না, এটার উপর অনেক আক্রমণ হয়েছে। আক্রমণ হয়েছে বলতে অনেকে যে আপনার স্পাম বা অনেক নিয়ে আমাদের পেজটাকে অনেক রিপোর্ট করে, বা আমাদের যারা কম্পিটিটর আছে তারা এরকম ক্ষতি করার চেষ্টা করে। আপনারা যদি দয়া করে আমাদের পেজে একটা হচ্ছে রিভিউ দেন, যেমন সায়দা ম্যাম সুন্দর একটা কমেন্টস করেছেন। আপনারা সবাই ভালো ভালো কমেন্টস করতেছেন। তো আমাদের এই পেজে যদি একটা রিভিউ দিতেন, তাহলে মানুষ আমাদের যারা কম্পিটিটর তারা আমাদের হচ্ছে রিপোর্ট করলেও আপনাদের এই রিভিউয়ের কারণে ইনশাল্লাহ ক্ষতি কম হবে। সো আপনাদের কাছে একটা রিভিউ চাচ্ছিলাম, যে যদি একটু কাইন্ডলি রিভিউটা দিতেন আর কি। আমাদের যে ফেসবুক পেজ আছে, আমি আপনাদেরকে লিঙ্কটা দিচ্ছি। যদি যদি দিতে দিতে চান বা দেন, আমাদের একটু হেল্প হয়। তো একটু কাইন্ডলি যদি রিভিউটা দিতেন। জাস্ট আমি সব দেখিয়ে দিচ্ছি, আপনারা যে একটু একটা একটা হচ্ছে কিছু লিখে রিভিউ দিবেন আর কি। রাকিবুল ভাই, একটু ওয়েট করেন, আমি আপনার প্রশ্নের আনসারটা দিচ্ছি। সবাইকে একটু দেখাই। আমাদের যে ফেসবুক পেজটা আছে, ওই পেজে যে একটু রিভিউ দিবেন। ওকে, এই তো মাশাআল্লাহ আসছে। এখানে আমি আপনাদের দেখাই। আপনারা এটা কি করতে পারেন, যারা দিতে চান আর কি। ভাইয়া কিভাবে দিব একটু দেখিয়ে দিলে ভালো হয়। রোকসানা জামান ম্যাম, রাকিবুল হাসান, ওকে নো প্রবলেম। ভাইয়া দেখেন, এই যে আমাদের এই যে আমাদের এই ইয়েতে যাবেন, এই যে আপনি যদি ফেসবুকে যান, যে আইএলস স্কুল বিডি, এইটুক লিখে সার্চ দিলে ইনশাল্লাহ পুরোটা চলে আসবে। সো আইএলস স্কুল বিডি, এই আইএলস স্কুল বিডিতে এখানে গেলে আপনার হচ্ছে আমাদের এই পেজটা আসবে। আসলে এই যে এখানে 1 2 3 4, এই 4 নম্বরে আছে রিভিউ। সো এখানে রিভিউতে যাবেন। রিভিউতে যাওয়ার পরে এই যে রেটিং, মোবাইলে দেখবেন রেটিং এ এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এখানে আপনি কিছু না কিছু লিখতে পারবেন, এবং এখানে স্টার আছে। একটু কাইন্ডলি আমাকে পছন্দ হোক বা না হোক, ক্লাস পছন্দ হোক বা না হোক, একটু কাইন্ডলি 5টা স্টারই দিবেন, কমায় দিবেন না। দিলেও দিতে পারেন, অসুবিধা নেই, কিন্তু আমি বলবো যে 5টাই দেন। দিয়ে একটু কিছু লিখে এখানে একটু পোস্ট করেন, তাহলে ইনশাল্লাহ আমাদের একটু হেল্প হয়, আর ভালো লাগবে পরবর্তীতে। এখানে এই রেটিংয়ে 5 স্টার দিবেন আর কিছু একটু লিখবেন। তো এটা মোবাইল থেকেও যেতে পারেন। মোবাইলে গেলে ওই রেটিংয়ে ক্লিক করবেন। মোবাইলে গেলে ওই রেটিংয়ে ক্লিক করবেন। মোবাইলে গেলে এই যে রেটিংয়ে ক্লিক করলেই আমি আপনাদের একটা স্ক্রিনশট দিচ্ছি।
এই যে এখানে যে রেটিংটা আছে না, এই রেটিং এ ক্লিক করবেন, তাহলে হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, কেউ যদি দিয়ে থাকেন, আই সাবস্ক্রাইব টু অল ইউজ, থ্যাংক ইউ সালমান জাহান ম্যাম। ভাই এই গ্রুপ সাথে অ্যাড আছি। ওকে, এটা না, গ্রুপে তো অ্যাড আসেনি, জাস্ট হচ্ছে এই যে রিভিউটা দেবেন, রিভিউটা দেখেন। আমি আপনাদেরকে এই ইয়েটা দিচ্ছি, এটা দেখাচ্ছি। কেউ যদি অলরেডি দিতে পারেন বা দিয়ে থাকেন, কাইন্ডলি একটু বলেন যে ভাই দিছি আমি। এই যে দেখেন আপনি এই মোবাইলে যদি যান, তাহলে এই যে রিভিউতে গেলে এই ছবিটা পাবেন। এই যে এখানে এখানে রেটিং এর উপর ক্লিক করবেন। এই যে একজন দিয়েছেন, একটা বাড়ছে, একজন দিয়েছেন, একটা বাড়ছে। আগে অনেক দিন পর্যন্ত একটা ছিল। অনলাইন আইএলস একটু ডিসকাউন্ট দিলে ভালো হয়। ভাই, ডিসকাউন্ট দিলে ভালো হয়, এটা আপনি এখানে বলতেছেন? আপনি হচ্ছে অফিস হোয়াটসঅ্যাপে নক দেন। সাইফুল খান, ইঞ্জিনিয়ার সাইফুল খান ভাই, একটু এই যে রেটিং এ এই 402 রিভিউ যেটা আছে, একজন দিছেন দেখা যাচ্ছে। এখানে এখানে ক্লিক করলেই দেখবেন কিছু লিখতে পারবে, তারপরে আপনি পোস্ট দিবেন। ওকে, ইঞ্জিনিয়ার সাইফুল খান ভাই, কাইন্ডলি আপনি একটু অফিসের হোয়াটসঅ্যাপে নক দেন। ফেসবুক নাই ভাইয়া, স্বপ্না রায়। ঠিক আছে ম্যাম, অসুবিধা নেই। ফেসবুক না থাকলে নাই, অসুবিধা নেই। ভাই আমি লন্ডনে ওয়ার্ক পারমিটে যেতে চাই, আইএলটিএস জেনারেল থেকে ইউকে ভিআই। জি, যারা লন্ডনে যেতে চান অবশ্যই ইউকে ভিআই আইএলটিএসটাই দেবেন। যারা লন্ডনে যেতে চান তারা অবশ্যই ফেসবুক নাই ভাই, কি করব, না থাকলে অসুবিধা নেই, না থাকলে দিতে হবে না। সামিয়া ম্যাডাম, না থাকলেও দিতে হবে না, না থাকলে আর কি, অসুবিধা নেই ম্যাম। দোয়া করবেন, দোয়া তো সবাই করবেন। আর আপনারাও বেশি করে দোয়া করবেন, যেহেতু আপনি রিভিউ দিতে পারলেন না। রিভিউটা আশরাফুল হক ভাইয়া, থ্যাংক ইউ, শুক্রিয়া। কেউ না বুঝতে পারলে আওয়াজ দেন। যে হচ্ছে এই যে এখানে আপনি পেজে যাবেন, যে এই একজন এরকম বলেছিল যে আহ, ভাই আপনার হচ্ছে আইএলটিএস এ ভালো স্কোর করে আপনাকে জানাবো। তো না, এই যে ক্লাসে বলছে যে ভাই পরে আপনাকে জানাবো, আইএলটিএস এ স্কোর করে তারপর রিভিউ দেবো। স্কোর করে আমাকে ফোন দিছে এবং সেই খুশি। আলহামদুলিল্লাহ, এই মুহূর্তটা অসাধারণ। যখন কেউ ফোন করে বলে যে ভাই আমি 7 পাইছি, 7.5 পাইছি, 8 পাইছি। আহ, আমাদের ফুল মডিউলে কেউ 9 পায় নাই, বাট আলহামদুলিল্লাহ সিঙ্গেল মডিউলে 9 পাইছে। দেন শুধু রিডিং এ 9 পাইছে, একদম শুরুর দিকে আমার স্টুডেন্টরা প্রথম দিকেই পাইছে এরকম। তারপরেও হচ্ছে পাইছে। লিসনিং এ 9 পাইছে, শুধু লিসনিং এ 9। তারপরে হচ্ছে ধরেন স্পিকিং এ 8, 7.5। তারপরে হচ্ছে, বাট এগুলাকে আমি ফোকাস করতে চাই না, কারণ হচ্ছে কি ভাই, এভারেজ স্টুডেন্ট বেশি। ওই দুই একজন 8 পাইলো, 9 পাইলো, আর এইটার জন্য আপনারা সবাই মানে ধোঁকা খেয়ে বোকা হয়ে যান, এটা আসলে ঠিক না। আপনার লেভেল, আপনার আপনার রিকোয়ারমেন্ট আপনার। তো যে হচ্ছে 9 পাইছে, সে এখন ইরাসমাস স্কলারশিপ নিয়ে আপনার দেশের বাইরে আছে। তো সে ওই লেভেলেরই স্টুডেন্ট ছিল। তো ওইটাকে তো এভারেজ হিসাবে বলা যায় না। তো যেটা বলতেছিলাম যে তারপরে উনি ক্লাসে বলছে ভাই রেজাল্ট পেয়ে আপনাকে রিভিউ দিব। তারপরে যেদিন রেজাল্ট হয়েছে বলছে ভাই কিছুদিন পর দিব। তো তারপরে আমি আর কোনোদিন রিভিউ চাইনি। মানে এটা তো আপনার ইচ্ছা, আপনি তো রিভিউ দিতে বাধ্য না। আপনি তো এইটা তো আপনার, আমার কোনো আপনার কাছে কোনো রাইট নাই। এখন এই জন্য আপনাদের রিকোয়েস্ট করা, এরকম না যে আপনি কোর্স করছেন জন্য আপনাকে রিভিউ দিতেই হবে। এটা আমাকে আপনি হচ্ছে সিম্পলি আপনি আমাকে হচ্ছে জাস্ট কি বলবো, যে আমার কথা আপনি শুনতেছেন, রেসপেক্টও বলতে পারেন, হেল্পও বলতে পারেন। এটা আপনার কোনো বাধ্যতামূলক কিছু না, অব্লিগেটরি না। বাট কষ্ট লাগে যখন শুনি যে একজন হচ্ছে এরকম হঠাৎ করে একটা প্রবলেমে পড়ছে। আল্লাহ মাফ করুক, আমি কারো দুর্নাম করতেছি না, বাট কষ্ট লাগে, এটা শেয়ার করতেছি। দয়া করে আপনারা এই কাজটা করবেন না।
সো ধরেন অলরেডি চলে গেছে, ইউএসএ চলে গেছে বা ইউকে চলে গেছে বা কানাডা চলে আসছে, ভালো লাগে আবার খারাপও লাগে। বলছে ভাই আমি তো আপনার ওখানে ফুল কোর্স করছিলাম, তো এখন আমি কানাডা চলে আসছি, ব্যস্ততার কারণে বলতে পারি নাই, তো এখন এই অবস্থা। তো আলহামদুলিল্লাহ, ভালো যে আপনি আপনার জায়গায় সফল হয়েছেন। বাট আরো ভালো লাগতো যদি আগেই একটু বলতেন। তো আপনারা সবাই রেজাল্ট পেয়ে আমাদেরকে ইনশাল্লাহ জানাবেন। আমি কমেন্ট করছি বাট 5 স্টার দিতে পারিনি। 5 স্টার এই রেটিং এ ক্লিক করলেই তো দিতে পারবেন। ভাই দিয়েছি বা রেটিং তো করতে পারছি না। ফাতেমা আক্তার ম্যাম, এটা কি সেম প্রবলেম সবার হচ্ছে নাকি? রিভিউটা কিভাবে দিব আবার বলেন। রিভিউ অপশনটা খুঁজে কিছু না লিখে জাস্ট রেটিং 5 স্টার দেওয়া যাবে না? জি জি, দেয়া যাবে, সমস্যা নেই। আপনি কি করবেন, পেজে যাবেন, প্রথমে এই পেজটাতে যাবেন, প্রথমে এই পেজে যাবেন, এই যে ফেসবুকে যে আইএলটিএস স্কুল বিডি লিখলে আচ্ছা আমি আপনাদের এই লিঙ্কটাই দিয়ে দিচ্ছি, এইটা লিঙ্কটাই দিয়ে দিচ্ছি। প্রথমে এই পেজে যাবেন, যে রিভিউতে যাবেন, যে এখানে ক্লিক করলেই হবে। এই যে রেটিং, রেটিং এর উপর ক্লিক করলেই, রেটিং এর উপর ক্লিক করলেই দেখবেন যে এই যে মাশাল্লাহ অলরেডি 23 পার্সন, 23 মেম্বার্স তারা দিয়ে দিয়েছেন। এই যে সব দেখা যায় এখানে, কে দিছেন, নাম সহ সব দেখা যায়। তো কি করবেন, যে এখানে এটাতে যাবেন, যে আহ, এখানে যে রিভিউতে যাবেন, যে রেটিং এ ক্লিক করবেন, রেটিং এ ক্লিক করলে ওখানে লেখার অপশন আসবে, তারপর ওখানে লিখবেন। সো রেটিং এ ক্লিক করলে এই যে দেখেন, যারা মোবাইল থেকে ইউজ করবেন তারা এই যে এইভাবে পেজে যাওয়ার পরে, পেজে যাওয়ার পরে এটা আসবে, পেজে যাওয়ার পরে এই যে আইএলটিএস স্কুল বিডির পেজে গেলেন, যে এই যে এখানে নিচে দেখবেন রেটিং লেখা আছে, হ্যাঁ, রেটিং, এই রেটিং এ ক্লিক করলেই স্টার দিতে পারবেন, আবার কিছু লিখতেও পারবেন, কিছু লিখতেও পারবেন ইনশাল্লাহ। দাঁড়ান আমি আপনাদের গ্রুপে লিঙ্কটা দিয়ে দিচ্ছি। দেখেন হোয়াটসঅ্যাপের মেইন গ্রুপে রিভিউয়ের লিঙ্কটা দিছি, এটা নিয়ে ফেসবুকে যে কপি করবেন, পেস্ট করবেন, এখান থেকে কপি করে ফেসবুকে যে হচ্ছে কপি করবেন। দিয়েছি, দেখেন আপনাদের হোয়াটসঅ্যাপের মেইন গ্রুপে এই লিঙ্কটা দিছি। কি প্রবলেম হচ্ছে, রিভিউ দিছি তবে রেটিং অপশন শো করে নাই। ভাই রেটিং অপশন তো শো করছে, রেটিং অপশন তো এই যে এখানে রেটিং লেখাই আছে, ওখানে ক্লিক করলেই হয়ে যাওয়ার কথা। রেটিং অপশন, জি ভাই রিভিউ দিতে পারছি কিন্তু রেটিং অপশন শো করে না। রিভিউ দিয়েছে আইসুবিতে জয়েন্ট হয়েছে, স্টার দিতে পারিনি ভাই, রিভিউ দিয়েছি। এটা কি সবারই প্রবলেম নাকি? ইন্নালিল্লাহ, কি প্রবলেম হলো? রেটিং কি কেউ দিতে পারছেন? স্টার কি কেউ দিতে পারছেন? ভাই যে এখানে স্টার কি কেউ দিতে পারছেন? না, কেউ দিতে পারেন নাই। ফেসবুক লাইটে এমন হচ্ছে। সোহানুর রহমান ভাই, আপনি কি পারছেন? যাদের এখন হয় না আবার পরে ট্রাই করবেন। রিভিউ অপশন আসে না। ভাইয়া রেটিং এ ক্লিক করলে ইয়েস অর নো অপশন আসে, বুঝলাম না। রেটিং এ ক্লিক করলে ইয়েস দিবেন। হ্যাঁ, রেটিং এ ক্লিক করলে ইয়েস দিবেন। এই তো অলরেডি 29 জন দিয়ে ফেলছেন, মাশাল্লাহ।
আকাশ দাস ভাইয়া, ভ্যালু ফর মানি ফর বিগিনার্স ক্যান্ডিডেটস আইডি ডিসপ্লে করছে। মাশাআল্লাহ, সুন্দর কথা লিখছেন। ভাইরাল 69 ইস্টার ওয়েস্ট আইএলস বিট ইজ দ্য বেস্ট। থ্যাংক ইউ ভাইয়া। ভাই পলিটিশিয়ান, খুব ভালো লাগতেছে আপনাদের কমেন্টস গুলো দেখে। বেস্ট আর্টিsan ফর বিগিনার। থ্যাংক ইউ ইঞ্জিনিয়ার সারোয়ার হোসেন ভাইয়া। থ্যাংক ইউ মোবাইদুল সেজার ভাইয়া। কিন্তু রেটিংটা কেন আসবে না? কবি না কবি তো মিল যায়গি। অ্যাড দিয়ে তো দিলাম, পারি নাই। না ভাই, না। না ভাই, সন্দেহ ভাই। এখানে আসবেন, এসে রেটিং কই থাকে আমি নিজেও জানি না। এখানে কেউ ফেসবুক এক্সপার্ট আছেন? এর আগে একজন ফেসবুক এক্সপার্ট ছিল, আমাকে এইসব ব্যাপারে হেল্প করছিল। আপনার ক্লাস আওয়ারটা এখন না করে পাইনি। ভাই দোয়া করুন যাতে ভালো একটা স্পিকিং রেজাল্ট পাই, আর রিভিউতে সে সে দেশ ছাড়তে পারে ইনশাল্লাহ। আল্লাহ সহজ করুক। রিকমেন্ডেশনস কি অনলি মি দেবো? হ্যাঁ, নো প্রবলেম। অনলি মি, আমি জানি না এগুলো, আসলে আমি নিজে এক্সপার্ট না তো। রিকমেন্ডেশন কি অনলি মি দেবো? আশা ম্যাম বলছে অনলি মি দিয়ে না, পাবলিক দেন। আচ্ছা, রিভিউটা হচ্ছে না কেন? রেটিং হচ্ছে না কেন? ওকে, আপনারা সবাই একটু ট্রাই করেন। আর আমি হচ্ছে রাকিব ভাইয়ের প্রশ্নের আনসারটা দেই, ওকে? সবাই একটু ট্রাই করেন। বাট রেটিং অপশন হবে না কেন? মানে ওইটার নাম কি? রাকিব ভাই দেখেন, 3 নম্বর প্রশ্নে কি বলছে? ইজ দেয়ার এনি সিচুয়েশন পিপল ডিসঅবে দ্য ল? মানে কোন সিচুয়েশন এরকম আছে কিনা যে মানুষ আইন মানে না? ওকে, টু বি অনেস্ট আই হ্যাভ নেভার অ্যাকচুয়ালি সিন এনি অন লিটার। সো আমি কাউকে এরকম দেখি না। আই এম শিওর ইট মাস্ট স্টিল এক্সিস্ট টু সাম লো এক্সটেন্ট। সো খুব কম ক্ষেত্রে এরকম হতে পারে, বাট আই জেনুইনলি থিঙ্ক পিপল আর অ্যাফ্রেড টু ডু সো। মানে আমি মনে করি যে পিপল এগুলা, জনগণ এগুলা করতে ভয় পায়, বিকজ অফ দ্য ফাইন্স অ্যান্ড পুলিশ প্রেজেন্স। জরিমানা এবং হচ্ছে পুলিশের উপস্থিতির কারণে ল ভাঙতে, ডিসঅবে দ্য ল মানে ল ভাঙতে ভয় পায়। হাউএভার, যাই হোক না কেন, আই নো দ্যাট নো কান্ট্রি ইজ পারফেক্ট। কোনো দেশই একমাত্র সঠিক না। অ্যান্ড দেয়ার আর অলওয়েজ পিপল হু স্টিল ডিসঅবে দ্য ল। কিছু কিছু মানুষ আছে অবশ্যই আইন অমান্য করে। অন অ্যানাদার নোট, আই থিঙ্ক দ্যাট Perhaps people who come to Singapore are more likely to throw their trash on the ground. মাটিতে তারা এই যে ট্রাশ বা ময়লা আবর্জনা ফেলে, if it is if it isn't something enforced in their home country, যদি এটা তাদের নিজের দেশে জোর করে এটা না করা হয়। যেমন আমি যখন কানাডাতে প্রথম দিন আসছি, একদম প্রথমে, ধরেন কানাডায় আলহামদুলিল্লাহ ল্যান্ড করছি 8টার সময়, বাসায় আসতে আসতে 11টা। আমার খালু আমাকে হচ্ছে গাড়িতে করে নিয়ে আসছে। বিকালে আমার কাজিনের বিএমডাব্লিউ গাড়িতে করে গেছি আমার মামার বাসায়। তো ও 100-র বেশি চালানো এটা ঠিক না। তো 243-এ, রাত ধরেন তখন 11:30 12টার মতো ছিল, 243 কিলোমিটার স্পিডে সে গাড়ি চালাইছে। কারণ রাতে রাস্তাঘাট একদম ফাঁকা এবং পুলিশও থাকে না। এবং ও যেহেতু এখানকার সিটিজেন বাই বার্থ, ও জানে কোথায় পুলিশ থাকে, কোথায় পুলিশ থাকে না, কোথায় ক্যামেরা থাকে, কোথায় জোরে চালান যাবে, কোথায় আস্তে চালান যাবে, ওইগুলো সব জান। সো আপনার প্রত্যেক দেশেই আইন মানে না এরকম কিছু মানুষ আপনি পাবেনই, যত কথা বলেন না কেন। আদারওয়াইজ এই জরিমানাগুলো পুলিশ কেমনে নেয়, কেমনে জরিমানা পায়? রাকিবুল হাসান ভাই, এইটাই হচ্ছে মূল কথা, যে দেশের কিছু মানুষ আইন মানে না। কোন সিচুয়েশনে মানুষ, পিপল ডিসঅবে দ্য ল, জনগণ আইন অমান্য করে, এই ধরনের কোন কোন সিচুয়েশন আছে? যেমন হচ্ছে ওভার স্পিডে মানুষ গাড়ি চালায়। এখানে যেমন উদাহরণ দিয়েছে যে মাটিতে ময়লা ফেলে, গ্রাউন্ড বা মাটিতে ট্রাশ বা ময়লা ফেলে, এগুলো। সো এই ধরনের কিছু সিচুয়েশন থাকেই যে মানুষ এই কাজগুলো করে থাকে। এগুলো ইন জেনারেল কথাবার্তা বলবেন, বেশি হাই টপিকে যাবেন না যে মানুষ মানুষকে খুন করে ফেলে,
ট্যাক্স ফাঁকি দেয়, ট্যাক্স ফাঁকি দেয় ইজি কথা, সবারই টেন্ডেন্সি হলো ট্যাক্স ফাঁকি দেওয়া। ওকে, যেমন মানুষ হচ্ছে ট্যাক্স লয়ার নিয়োগ দেয় কেন? ট্যাক্স লয়ার নিয়োগ দেওয়ার উদ্দেশ্যই হচ্ছে যাতে পয়সা কম দিতে হয়, ট্যাক্স যেন কম দিতে হয়। সো এটা, আর এটা যে কোনো কথা আপনারা নিজেদের মতো করে বলতে পারবেন। সো প্রথমে এখানে রিডিং পড়বেন। আর শেষ কথা হচ্ছে ভাই, আইএলটিএস স্পিকিং এ অনেক কিছু 100% মিল পাবেন না, 100% কমন পাবেন না। কমন না পেলেও যেখানে লেখাটা আছে জাস্ট রিডিং দেন, রিডিং পড়ে পড়ে আইডিয়া নেন, পরে নিজের মতো করে বলেন। রিভিউ দিয়েছি কিন্তু রেটিং দিতে পারলাম না। রিভিউ দিতে পারছি কিন্তু এইটা শো করে হাওয়ার রেটিংস ক্যালকুলেটেড, রেটিংস আর ক্যালকুলেটেড বেসড অন রিভিউস এন্ড রিকমেন্ডেশন, দে রেঞ্জ ফ্রম 0 to 5। এগুলো তো আমরা জানি, কিন্তু এগুলা কেন দেখাচ্ছে? আহ 39, 38 জন রিভিউ দিছেন, 38 জন রিভিউ দিছেন, বাকিরা দেন নাই। নো প্রবলেম, আলহামদুলিল্লাহ। এই যে ওয়াজ দিস হেল্পফুল, হাউ রেটিংস অন ফেসবুক, মেটা প্লেস, এই সেই, কেউ কি একটু হেল্প করতে পারবেন এই যে রেটিং কেন হয় না? রিভিউ দিচ্ছেন যে মনোরা ম্যাম, ফাহমিদা ম্যাম, ক্লাস গুলো অ্যাভেলেবল থাকবে এই গ্রুপে? জি জি, অবশ্যই ইনশাল্লাহ থাকবে। রিভিউ ডান। থ্যাংক ইউ শাহাবুদ্দিন ভাই, শুক্রিয়া, জাজাকাল্লাহ। এত জেনারেট হবে স্টার্ট, যা বুঝলাম। অটো জেনারেট হবে না ভাই, আগে তো রিভিউ দিছে অনেকে। রিভিউ, থ্যাংক ইউ তুহিন সুলতানা ম্যাম, শুক্রিয়া, জাজাকাল্লাহ। থ্যাংক ইউ রিফাত হোসেন ভাইয়া। 4.9 out of a Howard ratings calculated based on the opinions of 430 people. 430 people. But they were previous person. Rating. Always reviews on your page. এটা তো অন করাই আছে। Allows to be on leave reviews on your page. এটা তো অন করাই আছে। Review and rating, I can't give anything. I try, but I can't. I will do it again, inshallah. Sorry for this one. No problem at all. Wahida ma'am. বিষয় ইসলামের দোয়া করেন, ফি আমানিল্লাহ, আল্লাহ সহজ করুক। ব্যাসে কি লাস্ট ক্লাস আমাদের সাউন্ড লো হ্যাঁ। রেটিং ডিপেন্ডস অন রিভিউ, রেটিং ডিপেন্ডস অন রিভিউ। এটা কি রিভিউ দেওয়ার পরে রেটিং আসে না আগেই রেটিং আসে? আমি তো রেটিং দিতে পারবো না, কারণ আমি তো নিজেই এটার অ্যাডমিন। রেটিং ডিপেন্ড অন রিভিউ। ভাই আজকে কি লাস্ট ক্লাস নিপুণ শিকদার ভাই, আই ক্যান আই টেক লিভ? অ্যাকচুয়ালি আই এম অলসো সিক টুডে। ইয়া, নো প্রবলেম, লিভ নিতে পারেন, অসুবিধা নেই। কি আসছে? 4.9 আউট অফ 5 রেটিং, 4.9। শাহেদ আহমেদ ভাই, থ্যাংক ইউ সো মাচ শাহেদ আহমেদ ভাইয়া, শুক্রিয়া, জাজাকাল্লাহ। ভাইয়া যত রিভিউ হবে রেটিং বাড়বে। আহ, না কিন্তু আপনার এখন তো রেটিং করাই যাচ্ছে না, রিভিউ করা যাচ্ছে কিন্তু রেটিং করা যাচ্ছে না কেন? ওকে, আর হচ্ছে যে কোনো প্রবলেমে ইনশাল্লাহ আমাকে নক দিন, হ্যাঁ, ইনশাল্লাহ। আর ম্যাটেরিয়ালস এর জন্য অফিস হোয়াটসঅ্যাপে নক দিন।
আর আপনারা আমাদের কাছে যে কোনো কোর্স করেন অবশ্যই সেটার জন্য পাবেন, মানে যতদিন পরেই পরীক্ষা দেন না কেন আমাদের ম্যাটেরিয়াল সবসময় আপনাদের জন্য থাকবে। যদি কোনো আপডেট ম্যাটেরিয়াল, যত আমরা বই লিখতেছি, যত কিছু আমরা বানাচ্ছি, সব আপনারা পাবেন। আপনারা সব পাবেন, এটার জন্য আর নতুন করে পেমেন্ট করতে হবে না। আমাদের ফি বাড়ুক কমুক, যা হয় হোক, আপনাদের আর কোনো করতে হবে না, টাকা দিতে হবে না। 445 মানে 40, 44 জন মানুষ রিভিউ করেছেন। থ্যাংক ইউ, শুক্রিয়া, জাজাকাল্লাহ। যারা পারেন নাই চেষ্টা করতে পারেন। কমেন্টস এর বেসিসে অটো রেটিংস আসবে। আচ্ছা আচ্ছা, ফাতেমা আক্তার ম্যাম, থ্যাংক ইউ। আমরা একজন ফেসবুক স্পেশালিস্ট খুঁজতেছি। যদি আপনাদের মধ্যে কেউ থাকে, আমরা ফুল টাইম হায়ার করতে চাই, তো আমাদেরকে জানাবেন। অথবা আমাদেরকে পরামর্শ দিয়েও আপনি কনসালটেন্টও থাকতে পারেন। সব আপডেট ম্যাটেরিয়াল ভাই, আমি রাইটিং ইভালুয়েট করতে চাই আপনাদের মাধ্যমে। আপনার আগে স্কোর থাকতে হবে, হ্যাঁ, আইএলটিএস এ মিনিমাম 7.5, 8 থাকতে হবে। তাহলে আমরা আপনাকে আমাদের এখানে অনেক কাজ করার সুযোগ আছে, করতে পারবেন, কোনো সমস্যা নেই। আমাদের এখানে পার্ট টাইম অনেকে কাজ করেন যাদের স্কোর 8, 7.5, মিনিমাম 7 থাকতে হবে। মিনিমাম 7 থাকতে হবে, আদারওয়াইজ আপনি এখানে কাজ করতে পারবেন না। আপনি একজন আইএলটিএস 8 স্কোরারের যদি খাতা দেখতে চান, তাহলে আপনাকে মিনিমাম 8 তো পাইতেই হবে, 7.5 তো অ্যাটলিস্ট পাইতে হবে। স্কোর করে ইনশাল্লাহ যোগাযোগ করবেন। সাবিনা ইয়াসমিন সাথী, থ্যাংকস, শুক্রিয়া, জাজাকাল্লাহ। স্কোর ছাড়া পার্ট টাইম করার স্কোপ আছে কি? স্কোর ছাড়া পার্ট টাইম আপনি কি করবেন? আপনি হোয়াটসঅ্যাপে রিপ্লাই দেওয়া ছাড়া তো আপনার কোনো কাজ এখানে আপনি আচ্ছা ধরেন আপনি একজন আইএলটিএস আইএলটিএস করতে চান, হ্যাঁ, আমাদের কাছে আইএলটিএস করতে চান। আপনি কেমন মানুষ আশা করেন যে আপনার যে খাতাটা দেখবে এটা কেমন স্কোর আশা করেন? বা আপনি কি চান যে যে কেউ আপনার খাতাটা দেখুক, নাকি একজন ভালো আইএলটিএস করছে এবং আপনাকে ভালো রিভিউ করতে পারবে, সে এরকম একটা আশা করবে? তো এটা তো আমার কাজ আপনি করতেছেন না। আপনি কাজটা করতেছেন একজন আইএলটিএস ক্যান্ডিডেটস এর কাজে, তার কিভাবে হেল্প হয় এটা আপনারও দেখা উচিত। সে কিভাবে মেন্টালি হ্যাপি থাকে সেটা আপনারও চিন্তা করা উচিত। ডিজিটাল মার্কেটিং প্লাস গ্রাফিক ডিজাইনের কাজ জানি। আপনার সাথে কিভাবে কন্ট্যাক্ট করবো? আমার পার্সোনাল নাম্বারে নক দিন, হ্যাঁ, এই যে +1 47838252, আমার পার্সোনাল নাম্বারে নক দিন। ভাই আমি রেটিং দিয়েছি একটা, সুন্দর কমেন্ট করেছি, থ্যাংক ইউ শারমিন আক্তার ম্যাম, শুক্রিয়া। ভাই আপনি কিরণ মার্কার পিডিএফ দিয়ে সেটাকে প্রিন্ট করে দেবো? আরে ভাই, প্রিন্ট করতে গেলে আপনার লাখ লাখ পয়সা খরচ হবে। কেন তুহিন তুহিন সুলতানা ম্যাম কেন প্রিন্ট করবেন? নেক্সট আইএলটিএস কবে থেকে? কালকে থেকে আমাদের ফুল আইএলটিএস কোর্স শুরু হবে। সাজ্জাদ হোসেন ভাই, উনি আপনার মাধ্যমে রাইটিং ইভালুয়েট করতে চায়। আকাশ দাস, আপনার মাধ্যমে মানে আপনার রাইটিং আমরা দেখে দিব? সেটা তো আমাদের স্টুডেন্ট আছে, আমাদের অলরেডি এরকম কাজ করতেছে। রোজার সময় মেইন ক্লাস, রোজার মধ্যে মেইন ক্লাস হবে তারাবির পর। তারাবির পরে, হ্যাঁ, বাংলাদেশে যে তারাবি হয় গত বছর, এর আগের বছর আমরা তাই করেছি, যে মেইন তারাবি যখন শেষ হয় তারপরে। কারণ প্রথম 6 তারাবি হবে 10:30টার পর, বা ক্লাসটা শুরুই হবে 10:30টায়। বাট তারাবি মিস করে আমরা ক্লাস করব না, হ্যাঁ, এটা নিশ্চিত থাকে। কারণ আমি নিজেও বাংলাদেশে তারাবি পড়তাম, আর এখানে তো তারাবি আমাকে পড়তে হবে, বাট ওইটা আমাদের টাইমের সাথে ম্যাচ করবে না, ওইটা আমাদের টাইম হবে সকালে, কাজে ওইটা কোনো প্রবলেম। আমার হোম হোম কান্ট্রি কোথায়? জোনায়েদ চৌধুরী, আমার হোম ডিস্ট্রিক্ট কোথায়? বাংলাদেশ।
বাংলাদেশ। মোবাইদুল সিজার, মোবাইদুল সিজার ভাই কি আছেন? 2025 জানুয়ারি সেশন ধরতে চাইলে কোন মান্থের মধ্যে আইএলটিএস দিতে হবে? আহ, তন্ময় শিকদার ভাই, নর্মালি যেটা বলা হয় যে 4 মাস আগে দিতে হয়, হ্যাঁ। তাহলে 4 মাস, 4 মাস হচ্ছে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। তো জুলাই আগস্টের দিকে দিবেন, হ্যাঁ। জি জি, রিদওয়ান ভাই ক্লাস শেষ। স্পিকিং ক্লাবের কথাটা বলছেন? স্পিকিং ক্লাব আমরা গ্রুপে দিয়ে দিব, হ্যাঁ, সমস্যা নেই। স্পিকিং ক্লাবের এটা আমরা গ্রুপে নোটিশ দিয়ে দিব। স্পিকিং ক্লাব এটা গ্রুপে নোটিশ দিয়ে দিব ইনশাল্লাহ। রিডিং এর এখন কালকে থেকে আমাদের শুধুমাত্র ফুল আইএলটিএস কোর্স শুরু হবে, এখন অন্য কোনো শর্ট কোর্স নাই। আশা ম্যাম, ওকে, নো প্রবলেম। অনলি মি হইলে তো আমরা দেখতে পারবো না। আপনি মিনিমাম ফ্রেন্ডস দেন, অথবা হচ্ছে পাবলিক দেন, যদি আপনার প্রবলেম না থাকে। আমি জানি না অনলি মি দিলে কি হয়। ওকে, আমি ক্লাস লেকচার শিট, ক্লাস রেকর্ড এগুলো এক্ষুনি দিয়ে দিচ্ছি, যাতে আপনাদের মধ্যে কোনো কনফিউশন না থাকে। বা এপ্রিলে এক্সাম দিলে এবছর মাস্টার সেপ্টেম্বর সেশন, এপ্রিল মে জুন জুলাই আগস্ট। এপ্রিল মে, জি ইনশাল্লাহ পারবেন। ইনশাল্লাহ, ইনশাল্লাহ পারবেন। বাট সব ইউনিভার্সিটি না, হ্যাঁ, সব ইউনিভার্সিটি না। ইউকে তে অনেক ইউনিভার্সিটি, অনেকই আছে 2 মাস আগেও ওপেন থাকে। এটা আসলে এই জন্য এক কথায় বলা মুশকিল, মানে মুশকিল, এক লাইনে বলা মুশকিল, মানে মুশকিল। বাট অবশ্যই ইনশাল্লাহ আশা করা যায়।
ভাই ডিসেম্বরে বিএসসি ফাইনাল এক্সাম, তাহলে আমি জানুয়ারি ইনটেকে অ্যাপ্লাই করতে পারবো? ইনশাল্লাহ পারবেন। কারণ আপনার মার্কশিট দিয়ে ইউনিভার্সিটি অ্যাপ্লাই করতে হবে, সার্টিফিকেট লাগবে। ব্যাচেলর প্রোগ্রামের জন্য, জি অসুবিধা নেই, সেম। রাসেল খান ভাই, আমাকে ধন্যবাদ দেওয়ার জন্য আপনাকে পাল্টা ধন্যবাদ। ভাই দোয়া করে আল্লাহ আপনি নেক হায়াত দান করুক, আমিন আমিন। আর আপনি আমার জন্য দোয়া করুন, রিসেন্টলি ভালো একটা আমিন আমিন। আল্লাহ রহম করুক, আসামে আমি ভালো রেজাল্ট করে জানাই। ইনশাল্লাহ পারবেন। ওই এগুলোর জন্য ইউনিভার্সিটি একটু মেইল দেন। জাজাকাল্লাহ জাজাকাল্লাহ। ভাইয়া মেইন কোর্সের রুটিনটা দিয়ে গ্রুপে কোন কোন দিন ক্লাস। মেইন কোর্সে ক্লাস হবে রবি মঙ্গল শুক্র। মার্জানা মামুন, মার্জানা মুনমুন ম্যাম, রবি মঙ্গল শুক্র। মোস্তফা রাজন ভাই, আসামে। ব্যাস এই লাস্ট ক্লাস। কেমনে কই